ভাই দেখে যাইতে পারলেন, কিন্তু ফিরনাস তার বাবাকে আসলে চিনলো না, জানলো না, এটাকেই চলে গেল। এগুলা তো আসলে দেওয়া যায় না আর কি। গত বছর ভাই আর কি মানে আমাকে একটা জামা গিফট করে, তো ওই জামা না আমি কখনো পরি নাই। এই জামাটা আমি প্রথম যেদিন পরলাম সেদিন হচ্ছে ভাই গুলিবিদ্ধ হইলো। যদি হাদি বিজনেস বা হাদি ব্যবসা যদি বলেন, হাদি বিজনেসটা শুরু করেছিল তারেক রহমান। আমি সরে গেলে আর যে 10টা মেয়ে কথা বলার সাহস পায়, তারা এই কথা বলার সাহসটা পাবে না। কেউ যদি সর্বোচ্চ ধারণ করে জুলাই বাঁচিয়ে রাখার জন্য নিজের জীবন অকাতরে বিলিয়ে দিয়ে থাকে, সেটা শহীদ শরীফ ওসমান বিন হাদি। আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে তারুণ্যের সাহসের এক আইকনিক নাম, স্মৃতির দেয়ালের ছবি হয়ে যাওয়া শহীদ শরীফ ওসমান হাদি। কয়েকজন বিশ্বস্ত সহযোদ্ধাকে সাথে নিয়ে ইনসাফের লড়াই জারি রেখেছিলেন ইনকিলাব মঞ্চের ক্ষণজন্মা এই মুখপাত্র। তাদের অন্যতম ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা। এশিয়া পোস্টের আলাপনে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি এই ডাকসু নেত্রীকে। ফাতেমা তাসনিম জুমার সাথে আলোচনায় আমরা জানার চেষ্টা করব কেমন ছিল শহীদ শরীফ ওসমান হাদির লড়াই, কেন জীবন দিতে হলো তাকে। ফাতেমা তাসনিম জুমা, আব্দুল্লাহ আল জাবের কিংবা ইনকিলাব মঞ্চ কি বারবার নানাভাবে আক্রান্ত বা টার্গেটের শিকার? আর এশিয়া পোস্ট আলাপনে আপনাদের সাথে আছি আমি আবিদ আজম। জুমা, এশিয়া পোস্টের আলাপনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জুমা, আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ একজন শিক্ষার্থী থেকে আপনি যে ডাকসু নেত্রী হয়েছেন বা ইনকিলাব মঞ্চের সংগঠক হয়েছেন, আপনাকে বারবার আমরা সাহসী এবং অদম্য একজন হিসেবে দেখেছি। তো এই যাত্রাটা কেমন ছিল? আমাদেরকে তো আসলে সাহসী করে তুলেছিল জুলাই থেকেই আসলে সম্মুখ সারিতে আসা, রাজপথে আসা। এর আগে যত আন্দোলন সংগ্রাম হতো আমি সামনেই থাকতাম, আন্দোলনে থাকতাম, কিন্তু কখনো আসলে এভাবে মিডিয়া ফেস হব কিংবা সবাইকে একটা লিড দিব এরকম কোনো ইন্টেনশনও ছিল না। এ ধরনের কোনো আমার অ্যাক্টিভিজমও ছিল না যে আমি সামনে যেতে হবে বা এই লড়াইটা জারি রাখতে হবে। যে মুহূর্তে মনে হয়েছে যেটা অন্যায় হচ্ছে সেই মুহূর্তে প্রতিবাদ ছিল। কিন্তু জুলাই তো আসলে আমাদের চোখে দেখা, আমাদের ভাই বোনদেরকে মরে যেতে দেখা, তখন থেকে আসলে সাহসটা অনেক গুণে বেড়ে যায়। সেই সাহস এখনো পর্যন্ত জারি রাখতে পেরেছি। আর মানে আমার ক্ষেত্রে ব্যাপারটা যেরকম, যে যখন কেউ আমাকে দমিয়ে দেওয়ার জন্য কিংবা আমার কণ্ঠরোধ করার জন্য আমাকে বুলি করে কিংবা আক্রান্ত করে, তখন হচ্ছে আমার সাহস আরো বেশি বেড়ে যায়, জেদটা মানে বেড়ে যায়। তো আমার ক্ষেত্রে ব্যাপারটা এরকমই। আপনার ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে আপনি খুব কাছ থেকে দেখেছেন এবং রাজপথে একসঙ্গে সহযোদ্ধা হিসেবে কাজ করেছেন। তাকে কেন জীবন দিতে হলো আসলে? সর্বপ্রথম শহীদ শরীফ ওসমান বিন হাদি, তিনি জুলাই জজবার প্রাণ ছিলেন। জুলাইকে কেউ যদি সর্বোচ্চ ধারণ করে জুলাই বাঁচিয়ে রাখার জন্য নিজের জীবন অকাতরে বিলিয়ে দিয়ে থাকে, সেটা শহীদ শরীফ ওসমান বিন হাদি। এবং তাকে আমরা ইনকিলাব মঞ্চ কিংবা আমরা যারা কাছ থেকে চিনি, আমরা জানি যে তাকে শুধুমাত্র ঢাকা 8-এর প্রার্থী হওয়ার কারণে মেরে ফেলা হয়নি, বরং তিনি যেভাবে বাংলাদেশের প্রত্যেকটা যেই জায়গাগুলোতে আধিপত্যবাদ গেড়ে বসেছে, যেই জায়গাগুলোতে আমাদের পরিবর্তন দরকার, যেই জায়গাগুলো দিয়ে আমাদেরকে অপ্রেস করা যায়, সেগুলো তিনি যেভাবে অ্যাড্রেস করতেন এবং যেভাবে তিনি তরুণ প্রজন্মের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়িয়েছিলেন, যেভাবে তিনি জনতার নেতা হয়েছিলেন, খেটে খাওয়া মানুষের নেতা হয়েছিলেন, এবং একই সাথে তিনি যেভাবে প্রত্যেকটা শ্রেণীর কাছে তিনি যেভাবে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়েছেন, অ্যাকসেপ্টেন্স যেভাবে ছিল, এলিট থেকে শুরু করে মিডল ক্লাস থেকে শুরু করে একেবারে রিক্সাওয়ালা কুলিমজুর পর্যন্ত তার কথাগুলোকে নিজে ওন করতে পারতো, বুঝতো যে এটা তার কথা বা মনে করতো যে এই কথাগুলো তার কথা শহীদ শরীফ ওসমান বিন হাদি বলছে। সেই জায়গা থেকে যারা এই দেশে আধিপত্যবাদটাকে জিইয়ে রাখতে চায় এবং যারা ভিন দেশের তাবেদারি করতে চায়, তারা শহীদ শরীফ ওসমান বিন হাদিকে একজন থ্রেটই মনে করেছিল। এজন্যই তাকে টার্গেট করা হয়েছিল বলে আমাদের বিশ্বাস। এবং যেভাবে দেখেছি তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ থেকে শুরু করে প্রত্যেকটা ইস্যুতে যেভাবে সরব থাকতেন, এটা তো ফেসিবাদ শক্তির জন্য একটা মাথা ব্যথার কারণ ছিল। আমরা দেখেছি যে 10মবারের মতো হাদি হত্যার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পেছানো হয়েছে। আসলে হাদি হত্যার এই বিচারের প্রতিবন্ধকতা কোথায় বলে মনে হয় আপনার? প্রথমত সেই ইন্টারিমের সময় থেকেই
আমরা বিভিন্নভাবে প্রশাসনের আমরা আমাদের যথাসম্ভব প্রশাসনকে সাহায্য করার চেষ্টা করেছি। ইভেন যখন শহীদ ওসমান হাদিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে এভারকেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেই সময়গুলোতে তো আমরা খুবই ব্যস্ত এবং সকলে ভেঙে পড়া এক ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম। এর মধ্যেও আমাদের নিজেদেরকে পুলিশকে সিসিটিভির ফুটেজ থেকে শুরু করে সকল ইনফরমেশন আমাদেরকে প্রোভাইড করতে হয়েছিল। ইভেন তারা আমাদের কাছে যেই জায়গায় তিনি আক্রান্ত হন সেটা তো প্রশাসনের আন্ডারেই আছে, সেটা তো আর ইনকিলাব মঞ্চের আন্ডারে না। সেই জায়গার সেই সিসিটিভি ফুটেজ পর্যন্ত আমাদের কাছে চাওয়া হয় যে আমরা কোনোভাবে হেল্প করতে পারবো কিনা। তো এটা তো কমপ্লিটলি এক ধরনের আনপ্রফেশনাল বিহেভিয়ার। একই সাথে হচ্ছে এখন পর্যন্ত এই যে তদন্ত কি হচ্ছে না হচ্ছে, আমাদের তো আব্দুল্লাল জাবের, তিনি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব, তিনি এই মামলার বাদী। তিনি খুব বেশি কিছু জানতে পারেন না। ইভেন যে কোনো ব্যাপারে তার কাছে যে চিঠি আসা সেটাও সঠিক সময়ে আসে না, এবং এই যে কি হচ্ছে না হচ্ছে কিছুই আসলে আমরা জানি না। তো এই যে তদন্ত, এই যে অনেক কিছু, আমাদের আসলে ভীষণ রকমের অবিশ্বাস জন্মেছে এই প্রশাসন, এই সরকার, ইন্টারিমের সরকারের সময় থেকে সবার উপর ভীষণ রকম অবিশ্বাস জমেছে। কারণ শহীদ শরীফ ওসমান বিন হাদিকে তো খুব কাছ থেকে, তার পাশে বসে থেকে এরকম একজন আসলে গুলি করতে পেরেছে। এই জন্য আমাদের ইনসিকিউরিটি বলেন কিংবা আমাদের এক ধরনের অবিশ্বাস বলেন, এটা সবার প্রতিই আছে। এবং এই তদন্তটা কেন হচ্ছে না এটা আসলে সরকারই বলতে পারবে, কারণ আমাদের তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা করছি। এবং এই যে তদন্তকারী যিনি হচ্ছে ইনভেস্টিগেশন অফিসার যিনি ছিলেন, তারাও জানালেন যে তাদের সর্বোচ্চটুকু দিয়ে তারা চেষ্টা করেছেন, তাদের ক্যাপাসিটি যতটুকু আছে সবটুকুই তারা ইউটিলাইজ করেছেন। এই সবটুকু ইউটিলাইজ করার পরেও যে কেন আসলে সবটুকু সত্য তারা সামনে আনতে পারছেন না, এটা তারাই বলতে পারবেন। কোনো ঘটনা ঘটলে তার সাথে ফাতেমা তাসনিম জুমা, আব্দুল্লাল জাবের কিংবা আম্মার কিংবা ইনকিলাব মঞ্চের নাম জড়ানো হয়, আসলে এটা কেন হয় বলে আপনার মনে হয়? প্রথমত এই ব্যাপারটা করছে আসলে আওয়ামী পতিত শক্তি। তারা নিজেরাই শহীদ শরীফ ওসমান বিন হাদিকে হত্যা করেছে এবং তারাই আবার আমাদেরকে দোষারোপ করছে। তো শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার ইনভেস্টিগেশনের ভার তো আসলে আওয়ামী লীগের কাঁধে দেওয়া হয়নি, তাই তারা কি বলছে এতে কিছু আসে যায় না। বিগত সময় থেকে আমরা দেখেছি প্রোপাগান্ডা হচ্ছে একটা টুল, যেটা হচ্ছে বিভিন্ন ওয়ারে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ইস্যুতে ইউজ করা হয়, যাতে হচ্ছে নিজের যে পাওয়ার সেটা আপহোল্ড করে রাখা যায়, সেটা যাতে ধরে রাখা যায়, অন্যকে যাতে ভিক্টিমাইজ করা যায়। তো আমাদের ক্ষেত্রেও ব্যাপারটা এরকম যে যারাই সিগনিফিকেন্ট হয়ে উঠবে, যারাই রিলেভেন্ট হয়ে উঠবে, যারাই ভোকালটা স্ট্রং থাকবে, তাদেরকে টার্গেট করা হবে। তো যতবার আমাদেরকে টার্গেট করা হয় আমরা তত বেশি শক্তিশালী হই। বরং ওরা যদি একবার আমাদেরকে টার্গেট করে, আমরা 10 গুণ শক্তি নিয়ে ফিরি। তো আমরা শহীদ শরীফ ওসমান বিন হাদির সহযোদ্ধা, আমাদেরকে তো এত সহজে টলানো যাবে না। তাদের যে চিন্তা ভাবনা যে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় তো এখন তো তাদের আর কোনো কাজ নেই, তাদের তো হচ্ছে পতিত হয়ে গিয়েছে, এবং এখন যারা আবার সরকারের, এই যে বর্তমান সরকার, তাদের যারা আবার মানে ওই যে এক ধরনের থাকে না চেটে বড় হওয়া, তাদের তো আসলে খেটে বড় হওয়ার সেই যোগ্যতা নাই, তাই তারা চেটে বড় হতে চায়। তো তারা হচ্ছে বিভিন্নভাবে সরকারকে বা একটা পক্ষকে বা প্রশাসনকে বা ক্ষমতাকে তারা খুশি করার জন্য আমাদেরকে টার্গেট করতে চায়, যারা ক্ষমতার বিপরীতে দাঁড়ায়। দুই পক্ষের জন্যই আসলে সমবেদনা, কারণ আমাদেরকে যত বেশি টার্গেট করা হবে আমরা তত বেশি শক্তিশালী হব। এবং তাদের তো আর কোনো কাজ থাকে না, তারা সারাদিন বসে থাকে এবং ফেসবুকে বসে থেকে বিভিন্ন বট আইডি এবং বিভিন্ন ধরনের সোশ্যাল প্রোপাগান্ডা ছড়ানো হয়। তো এই প্রোপাগান্ডা তো আসলে হয়তো মানুষের মনস্তত্ত্বে এক ধরনের নেগেটিভিটি ছড়াবে বড় জোর, কিন্তু আসলে সত্যের কাছে কখনো মিথ্যা জিতে যায় না। সাময়িকভাবে যদিও জিতে, লং টার্মে ভবিষ্যতে সত্যটাই প্রিভেল করবে। ডাকসু নির্বাচনে সম্পৃক্ত হওয়ার যখন নির্বাচন করবেন বলে আপনি সিদ্ধান্ত নেন, তখন থেকেই আমরা দেখেছি যে সাইবার বুলিং এর শিকার আপনাকে হতে হয়েছে। আসলে আপনার প্রতিপক্ষ কারা? আমি পার্সোনালি এক্সট্রোভার্ট মানুষ, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমার অত পরিচিতি বা কিছুই ছিল না। যখন আমি নিতে গেলাম, আমার ফর্মটা উত্তোলন করতে গেলাম, আমি তখনও বের হইনি, ওখানে তো আমাদের একটু সময় লাগে। তো আমরা তো ঢোকার সময় অলরেডি মিডিয়া কভারেজ পাই। তো মিডিয়ায় যখন আমাকে যখন দেখতে পেল যে আমি ছাত্র শিবিরের প্যানেল থেকে নির্বাচন করছি, আমি তখনও বের হইনি। এই ঘন্টাখানেকের মধ্যে আমি দেখতে পাই যে সোশ্যাল মিডিয়ায় একটা পক্ষ আমার বিভিন্ন সময়ের বিভিন্ন ভিডিও, যেমন ধরেন যে আমি আমার ক্লাসের
আমাদের হয় না যে আমরা যখন বন্ধু বান্ধব একসাথে থাকি আমরা অনেক মজা করি, ফান করি, বিভিন্ন প্রোগ্রামে গেলে আমরা একসাথে মজা করি, এরকম কিছু ভিডিও যেটাতে কোনো আমি ক্রিমিনাল অফেন্স করিনি, যেটাতে আমি কোনো অন্যায় করিনি, যেখানে আমার কোনো দোষ নাই। এবং কেন জানি এটাকে দোষ হিসেবে প্রেজেন্ট করা হলো যে মানে একটা মেয়ে সে হচ্ছে, এটা কিন্তু তারা একটা গুণ হিসেবে পোর্ট্রে করেছে, একটা মেয়ে নাচছে। তো সেই ভিডিওটা তারা সামনে আনে এবং আমার একটা মজা করে বানানো একটা ভিডিও ছিল জয় বাংলা। আমাকে যারা চিনে তারা তো জানে যে আমাকে যারা চিনে তারা তো জানে যে আমি কখনো কোনোদিন কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না, এখনো নেই, ইনকিলাব মঞ্চ ছাড়া। তো ওই ভিডিওটা সামনে এনে মানে জাস্ট প্রোপাগান্ডা হিসেবে প্রেজেন্ট করা, যারা এটা ছড়িয়েছে তারা কিন্তু জানে যে এটা মিথ্যা ভিডিও, এটা মজার ভিডিও। হ্যাঁ, এটা জেনেও তারা এটাকে হচ্ছে একটা টুল হিসেবে ব্যবহার করেছে। কেউ যদি জয় বাংলা স্লোগান দেয় সে নিশ্চয়ই কোনো মিছিলে দিবে কিংবা কোনো প্রোগ্রামে দিবে, কোনো নেতার সামনে দিবে, সেখানে রুমে বন্ধুদের সামনে হচ্ছে মজা করে জয় বাংলা স্লোগান দিবে। এটা তারা জেনেও এটা ছড়ায়। ছড়ানোর পরে আমি বের হতে হতে দেখি যে সোশ্যালি মানে আমাকে খুবই নোংরা ভাষায় আক্রমণ করা হচ্ছে। তো আমি একটা মেয়ে যে কখনো কারোর সাথে, যাদেরকে আমি চিনি না জানি না, যাদের সাথে আমার কোনো কনফ্লিক্ট নাই, ইভেন এটা যে রাজনৈতিক দলের পক্ষ থেকে করা হচ্ছে, আমি বিগত সময়ে ফেসিবাদী আমলে তাদের পক্ষে প্রচুর লেখালেখি আছে আমার, তাদের পক্ষে অ্যাক্টিভিজম আছে, ইভেন আমি পার্সোনালি পারিবারিকভাবে আমি সেই রাজনৈতিক দল থেকে বিলং করি। তো সেই জায়গা থেকে যখন আমি দেখলাম যে সেম দলটাই যাদেরকে আমি ওন করতাম বা যেই দলটাকে আমি ভালোবাসতাম তারাই হচ্ছে এটা করছে, তখন আমি স্বাভাবিকভাবেই আমার জায়গা থেকে আমি আর তাদেরকে ওন করতে পারি না। এবং আমার যেটা ব্যাপার, যে আমাকে ভিক্টিমাইজ করছে সে ভিক্টিমাইজ হলে হয়তো আমার সিম্পেথি আসবে, কিন্তু তার পক্ষে কথা বলার মতো ওই মানে ওই ভালোবাসার জায়গাটা আমার আর কখনো হবে না। যদি তাদের সাথে কখনো অন্যায় হয় আমি অন্যায়টা নিয়ে কথা বলবো, কিন্তু ওই দলের হয়ে আমার আর কখনো কথা বলা হবে না। তো এইটা শুরু হয় আসলে মূলত বিএনপি ঘরানার যে অ্যাক্টিভিস্ট আছে তারা এটা শুরু করে, এবং সেই সময় আপনি দেখবেন একেবারে বিএনপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে এমপি মনোনয়ন প্রার্থী পর্যন্ত প্রত্যেকেই এইগুলা দেদারসে করেছে। এবং বিএনপির তরফ থেকে উল্টো একটা মিছিল করা হলো আমাদের এই বিপক্ষে, ছাত্রদল একটা মিছিল করলো। মানে এটা কেমন যেন যে তার দলকে তার নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছে নেই, অন্য একটা দল যারা কিনা এইসব নিয়ন্ত্রণ করছে বা এইসবের বিপক্ষে ভোকাল থাকছে তাদের বিরুদ্ধে তারা করছে, মানে আইরনি অ্যাট ইটস পিক। আর ব্যাপারটা হচ্ছে যে ওরা এটা করবেই, এটার সাথে তো আমার আওয়ামী লীগের সাথে আমার, যেহেতু আমি ইনকিলাব মঞ্চ করতাম, আমরা অনেক অ্যাক্টিভিজম করেছি, তারা আগে থেকে এইসব ছড়াতো। তো আওয়ামী লীগের ব্যাপার যেটা, ওরা বরাবরই নারী বিদ্বেষী একটা দল, ওরা যতই বলুক যে আমাদের কারণে নারীর নির্যাতন হতো না, আমাদের আমলে এটা হতো না, কমপ্লিটলি রং। কারণ ওরা যত জুলাইয়ের যত মেয়ে ছিল প্রত্যেকটা মেয়ের জীবন ওরা হেল করে দিয়েছে। এবং আমি নিজে পার্সোনালি যখন আমরা জুলাই আন্দোলনে ছিলাম তখন যখন ছাত্রলীগের যে মেয়েরা তাদের বিভিন্ন জিনিসপত্র সামনে আনা হচ্ছিল, তাদের পার্সোনাল লাইফ সামনে আনা হচ্ছিল, আমি পার্সোনালি মনে করেছি যে সে আমার উপর অপ্রেস করছে, আমি তাকে আইডিওলজি দিয়ে ডিফিট করব, আমি তাকে তার কাজের জন্য সমালোচনা করব, তার ব্যক্তিগত জীবন কখনোই হচ্ছে আমি সেটাকে সেলিব্রেট করতে পারি না, সে কি ভুল করেছে ব্যক্তিগত জীবনে বা তার ব্যক্তিগত জীবনে কি আছে। তো আমি পার্সোনালি তখন ছাত্রলীগের মেয়েদের সাথে যে এই যে ব্যাপারগুলো হচ্ছে সেগুলোর প্রতিবাদ করেছিলাম। ইভেন আমি এখনো পর্যন্ত ছাত্র দল থেকে শুরু করে বাম সংগঠন থেকে শুরু করে কেউ এটা বলতে পারবে না যে কখনো আমি কাউকে পার্সোনালি অ্যাটাক করেছি বা এই ধরনের ব্যাপারগুলো সেলিব্রেট করেছি। যেমন আমি দেখতে পাই যে এখন যে ছাত্র দলের যে নারীরা আছে, ইভেন অনেক বাম সংগঠনের নারীরা যারা আছে, তারা বিভিন্ন জায়গায় দেখি যে স্লাট শেমিং, বিভিন্নভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট যেগুলো লিগের পেজ করে, সেখানে গিয়ে তারা এই জিনিসগুলোতে সেলিব্রেট করে, এগুলোতে এনগেজড হওয়ার মাধ্যমে যেটা হয় তারা এই কাজগুলো করার কনফিডেন্স আরো বেশি পায়। এগুলোকে কাইন্ড অফ এনকারেজ করা আমার চোখে, যেটা আমি কখনো কোনো নারীর ক্ষেত্রে করি না। এবং তারা এই কাজটা করার মাধ্যমে আওয়ামী লীগ তো শুরু থেকে করতো, তাদের সাথে নতুন করে যুক্ত হলো ছাত্র দল। তো আমার ফেসবুক প্রোফাইলে গেলে কেউ দেখতে পাবে ন্যাশনালিস্ট আইডিয়া বা এই টাইপের কিছু একটা আর কি পেজ থেকে, বিএনপি মিডিয়া সেলের সাথে কানেক্টেড, তারা হচ্ছে খুবই নোংরা ভাষায়, আমি যে বলছি শহীদ শরীফ ওসমান বিন হাদির বিচার চাওয়া যদি ব্যবসা হয় তাহলে আমরা সেই ব্যবসাটাই করব, সেটা বলার কারণে তারা অশ্রাব্য ভাষায় এগুলো মানে ওটার ভিডিওর সাথে মার্জ করে একটা ভিডিও বানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় সেটা তারা সারফেস করছে এবং তারা সেটা দেদারসে মানে করছে। ইভেন গত কয়েকদিন আগে দেখলাম, আমরা তো জুলাই গণ অভ্যুত্থানে যেটা হয়েছে, আমরা হাসিনাকে প্রচুর স্ল্যাংস ইউজ করেছি। এই স্ল্যাংসটা তো আমি হাসিনাকে নারী হওয়ার কারণে টার্গেট করিনি, বা একজন নারীকে আমি হচ্ছে তাকে যদি আমি একটা খ বা ম বর্গীয় একটা যদি গালি ইউজ করে থাকি,
সেটা তো আমি তাকে সে নারী হিসেবে বলছি না বা তার চরিত্রকে ডিফাইন করছি না। আমি ফেসিবাদটাকে, তার যে ফেসিবাদ সেটাকে আমি গালি দিচ্ছি। এটা একটা সিম্বল। যখন আমার হাতে কিছু করার নাই, যখন আমাকে গুলি করা হচ্ছে, তখন আমার রেজিস্ট্যান্স কি? তখন তো আমি তাকে গুলি করে মারতে পারছি না, আমি তাকে একটা ফিজিক্যাল একটা আঘাত করতে পারছি না, তখন আমি বুদ্ধিবৃত্তিকভাবে তার সাথে পেরে উঠছি না। তখন আমার রেজিস্ট্যান্সের সর্বনিম্ন যেটা আছে, আমাদেরকে যখন কেউ মারতে আসে আমরা কি করি? আমাদের হাতে একটা পাটকেল থাকলে সেটা ছুঁড়ে মারি। ইভেন একটা মজলুমের একটা হাতিয়ার, ইয়েস, যেটা উসমান হাদি বলে গিয়েছেন যে মজলুমের হাতিয়ার হলো গালি, জালিমের বিপক্ষে। তো হাসিনাকে তো আমরা মেয়ে হওয়ার জন্য গালি দিইনি। তো হাসিনাকে আমি যে গালিটা দিলাম সেটার জন্য আমি দেখলাম যে মানে আমি হাসিনাকে কেন গালি দিলাম, এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রচনা লিখছে সরকারপন্থী দল। তা আমি হাসিনাকে তো আমি মেয়ে হওয়ার কারণে গালি দিইনি, বা আমি বলছি যে ওদেরকে আমরা গালি দিয়ে নামাতে হয়েছে, ওকে আমরা সুশীল ভাষায় রবীন্দ্রসঙ্গীত গেয়ে নামাতে পারিনি। এটা বলার পেছনের উদ্দেশ্য তো এই টাইমে যে আমরা বিভিন্ন দেয়াল লিখন হয়েছে, যে আমরা স্ল্যাংসগুলো ইউজ করেছি, এটাকে ঘিরে এখন যেভাবে মানুষকে ভিলিফাই করা হয় যে এরা এত অসভ্য, এদের মুখের ভাষা এত খারাপ, এদেরকে দিয়ে দেশ আগাবে না, এভাবে যেভাবে জুলাইয়ের শক্তিটাকে যেভাবে দমন করার চেষ্টা করা হয়, সেটার বিপক্ষে আমি বলেছি। এবং এই বিপক্ষে বলাটাকে দেখলাম যে সরকারপন্থী তারা খুব কষ্ট পাচ্ছে। তো বিগত 17 বছর তো যে কোনোভাবেই আমাদের চেয়ে বেশি কষ্ট আপনারা পেয়েছেন, আমাদের চেয়ে বেশি সংগ্রাম আপনাদের ছিল। 17 বছর ধরে আপনাদের কত কত শহীদ আছে, কত কত মানুষ আপনাদের জীবন দিয়েছে। সেই হাসিনার জন্য আপনাদের এত দরদ শুধুমাত্র হচ্ছে জুমাকে দমানোর জন্য কিংবা জুমাকে সোশ্যালি একটু করার জন্য। এটা তো খুবই মানে আমি পার্সোনালি এত আঘাতপ্রাপ্ত হয়েছি, কারণ আমি ছাত্রদলের প্রচুর ভিকটিম নিয়ে কাজ করেছি গুম কমিশনের সাথে। তখন আমি যে ফাইলগুলো রেডি করতাম ওগুলোতে বেশিরভাগ ছিল ছাত্র দলের নেতা। এই একটা জায়গা থেকে আমার বিএনপির প্রতি ভীষণ সহমর্মিতা, ভীষণ ভালোবাসার জায়গা ছিল। আমি পার্সোনালি কষ্ট এই কারণে পেলাম যে এই যে এত শহীদ, তাদের যে খুনি, তাদের জন্য তাদের মায়া আছে, কিন্তু তাদের যারা সহযোদ্ধা তাদেরকে ভিলিফাই করার জন্য তারা এদেরকে কাছে টানতেও দ্বিধা করছে না। এটা আমাদের জন্য খুবই কষ্টকর একটা ব্যাপার। আর যেভাবে তারা জুলাই সনদ থেকে শুরু করে সবগুলো ব্যাপারকে যেভাবে মানে এক্সাইট করছে, বলতে বলতে অনেক কথা চলে আসলো বুলি থেকে। এই ব্যাপারগুলো তো আসলে আমাদের নেওয়ার মতো না। তো আমি একজন নারী, তো ওদের চিন্তা ভাবনা যেটা যে বুলি করলে হয়তো ওরা সরে যাবে, ওরা সামনে আসবে না, ওরা মানে ওদের যে প্রতিপক্ষ সেটার সাথে তাদের ফাইটটা ইজি হবে। এখন একজন নারী সামনে থাকলে হয়তো সেটা হয় না। যেরকম আমি শহীদ শরীফ ওসমান বিন হাদির পাশে, আমি তো তখন হিজাব করতাম না, একজন হিজাব না পড়া নারী কেন বসে আছে, বা একজন নারীকে সে মাদ্রাসা পড়ো একজন স্টুডেন্ট কেন মেন স্ট্রিম করে মানে সামনে নিয়ে আসছে, এগুলো নিয়ে প্রচুর বাহাস হতো। তো ওরা চায় যে আমরা সরে যাই, আমরা সরে গেলে ওদের ফেসিবাদটা গেড়ে বসার, ওদের যে কালচারাল যেগুলো ফেসিজম আছে সেগুলো গেড়ে মানে একদম স্ট্যাবলিশ করার ওদের জন্য সহজ হয়। তো আমার যতই কষ্ট হোক আমি এই জায়গা থেকে এই একটা কারণে সরি না, আমি সরে গেলে আর যে 10টা মেয়ে কথা বলার সাহস পায় তারা এই কথা বলার সাহসটা পাবে না। তাই আমার যতটুকু ত্যাগ করার আছে, আমার জীবনের ত্যাগ করার কি আছে, আমি তো অলমোস্ট সবকিছুই ত্যাগ করে ফেলেছি। আমাকে দেখেন সোশ্যাল মিডিয়ায় কি করা হয়, আমার ফ্যামিলি লাইফ, আমার ফ্যামিলিতে গিয়ে থ্রেট করে আসা হয়, আমার গ্রামের বাড়িতে গিয়ে থ্রেট করে আসা হয়, সোশ্যাল মিডিয়ায় হ্যারাসমেন্ট তো আছেই। এগুলো যে কোনো বাবা মায়ের জন্য নেওয়া খুবই কষ্ট। আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে দেখেন, বন্ধুদের সাথে যাদের আমার বন্ধু বান্ধব ছিল তারাও অলমোস্ট আমি তাদেরকে সামনে নিয়ে আসি না, কারণ আমার কারণে যারা তারা যাতে বুলিড হয়। আমার একাডেমিক লাইফ থেকে শুরু করে আমি অলমোস্ট সব কিছুই আমি ত্যাগ করেছি, শুধুমাত্র এইটুকু কারেজ 8-10 জনের মধ্যে রাখার জন্য, যাতে তারা ফেসিজম বা ফেসিবাদ দেখলে সাহস করে কথাটা বলতে পারে। শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা আপনাদের নাম উল্টো জড়িয়ে দিতে চাইছে? এটা যেভাবে বলছিলাম, যেটা আওয়ামী লীগের প্রতিত শক্তি করার চেষ্টা করছে এবং সেটাতে তাল দিচ্ছে হচ্ছে একটা অন্য একটা বড় রাজনৈতিক দল। এখন নাম ধরতেও আসলে ভাবনা চিন্তা করা লাগে যে এটার কম্পেনসেশন কি দিতে হবে, সোশ্যালি আবার কি চলবে, কি গালি দেওয়া হবে। তো আপাতত গালি খাওয়ার ইচ্ছা নেই, তাই নামটা ধরলাম না। তো ব্যাপার হচ্ছে নিজস্ব কিছু বয়ান থাকা জরুরি, এবং দেখা গেল একটা দলের আমি একদম সরাসরি বলে ফেলি, যদি হাদি বিজনেস বা হাদি ব্যবসা যদি বলেন, হাদি বিজনেসটা শুরু করেছিল তারেক রহমান। তিনি যখন দেশে আসলেন তিনি সবার আগে গেলেন শহীদ বেগম জিয়ার জিয়াউর রহমানের কবরের পরে তিনি জিয়ারত করলেন, কাজী নজরুল ইসলামের কবর জিয়ারতের পরেই শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন। তো এই যে তার শুরু করা, তার বিচার চাওয়া থেকে শুরু করে তার মাগফিরাত কামনা করা, এইগুলো যদি এগুলোকে যেভাবে তারা ফ্রেম করতে চায় যে এটা হাদি বিজনেস,
তাহলে তো এই বিজনেস শুরু করেছেন তাদের দলের নেতা। আমরা যখন কথা বলি, আমরা যখন বিচার চাই, সেটা কিভাবে বিজনেস হয়ে যায় আমি জানি না। আমাদেরকে যারা চিনে তারা জানে আমরা এক পয়সা ইনকিলাব মঞ্চে যে ভাই বোনগুলো কাজ করে, ইনকিলাব মঞ্চ থেকে কেউ এক পয়সা নেয় না, বরং তাদের যে পকেট খরচ, তাদের যে পার্ট টাইম জব, তাদের যে টিউশন, সেখানের অর্ধেক টাকা বরং তারা এখানে পারলে দিয়ে যায়। কিছুটা কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আপনি তো জানেন, হ্যাঁ আপনি তো জানেন যে এখান থেকে এক পয়সা কেউ পায় না। ইভেন আমাদের সেন্টার থেকে শুরু করে আমাদের যত প্রোডাক্টস আছে, আমরা যে জিনিসগুলো আমরা সেল করি, এগুলো পুরোটাই এখানেই আবার ইনভেস্টেড হয়। এখান থেকে যারা কাজ করে কমপ্লিটলি ভলেন্টিয়ারি, কেউ এখানে কিচ্ছু পায় না, কারো এক পয়সা এখান থেকে আর্নিং হয় না। ইভেন জাবির ভাই, সে তার এত ভালো একটা জব সে ছেড়ে দিল, আমার ভালো একটা কেরিয়ার হওয়ার সুযোগ ছিল, সেটা আমি ছেড়ে দিলাম। তো এত কিছু স্যাক্রিফাইস করার উদ্দেশ্য তো শুধুমাত্র এই জায়গাটাকে ধরে রাখা। তো এই সব কিছুর পরেও যখন আমার বা জাবির ভাইয়ের নাম কিংবা ইনকিলাব মঞ্চ জড়িত এই টাইপের কথাগুলো যখন আসে, তখন আসলে আমাদের সন্দেহ হয় যে এই কথাগুলো যারা ছড়ায় তারাই আসলে জড়িত কিনা। একটা অভিযোগ এসে যে কোন কোন নেতা বা দলের পক্ষ থেকে ভোটের আগে যেভাবে শহীদ শরীফ ওসমান হাদির কবরে জিয়ারতের জন্য যাওয়া হয়েছে, সংসদে যাওয়ার পরে তাকে স্মরণ করা হয়নি সেভাবে, আপনার মন্তব্য কি? আমাদের এই ধরনের কোনো এক্সপেকটেশন নেই যে কোনো রাজনৈতিক নেতাকে বা কোনো রাজনৈতিক বড় নেতাকে, শহীদ শরীফ ওসমান বিন হাদিকে আমরা জোর করে মানে বলতে হবে, এই ধরনের আমাদের কোনো বাধ্যবাধকতা নেই। কারণ শহীদ শরীফ ওসমান বিন হাদির যেখানে যাওয়ার দরকার ছিল, তার যেভাবে ছড়ানো দরকার ছিল, যে অ্যাকসেপ্টেন্সটার দরকার ছিল, সেটা তিনি অলরেডি পেয়েছেন। জনগণের মনে শহীদ শরীফ ওসমান বিন যেভাবে আছেন, কোনো রাজনৈতিক নেতা, কোনো মন্ত্রী তার নাম না নিলেও তিনি সেভাবেই থাকবেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি বিরোধী দলীয় উপনেতা, বিরোধী দলীয় চিফ হুইপ, তারা হচ্ছে তার নামটা নিয়েছেন, এবং এটা তো আল্লাহ তাকে সম্মানিত করেছেন। তো তারা নাম নেওয়া না নেওয়াতে আসলে শহীদ শরীফ ওসমান বিন হাদির সিগনিফিকেন্সও কমে না, তার সম্মানও কমে না। ভোটের কিছুদিন আগে শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে যে মিছিল হয়েছে এবং সমাবেশ হয়েছিল, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আপনাদেরকে রক্তাক্ত হতে দেখা গেছে, ইনকিলাব মঞ্চের যারা নেতৃত্ব দিচ্ছেন নেতাকর্মীরা। তো আসলে প্রকৃত খুনি এবং পরিকল্পনাকারীদের আড়াল করার অভিযোগ আপনাদের পক্ষ থেকে বারবার এসেছে। আসলে বিষয়টি কেন, মানে এই ঘটনাগুলো কেন ঘটেছে আসলে? ওকে, আমরা যখন বুঝতে পারি যে এই তদন্তটা যখন আমাদেরকে গোয়েন্দা সংস্থা বলছে তারা তাদের ক্যাপাসিটির 100% ইউজ করেছে, সেই ইউজ করে তারা পুরো ঘটনার 20%ও কভার করতে পারলো না। 100% ক্যাপাসিটি ইউজ করে যখন আপনি 20% ঘটনাও কভার করতে পারবেন না, তখন তো স্বাভাবিকভাবেই আমরা বাদীপক্ষ, আমাদের ভাই শহীদ হয়েছে, আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বিচার। তো এই বিচারটা পাওয়ার জন্য যে সরকার আছে তাদের কাছে দাবি জানানো আমাদের 100% রাইট আছে। তো সেই দাবি আমরা যখন জানাতে গেলাম, আমরা অনেকভাবে চেষ্টা করেছি প্রধান উপদেষ্টা পর্যন্ত যাওয়ার, তাদের সেটা পারিনি। পরে আমরা শান্তিপূর্ণ অবস্থান করেছি। তো শান্তিপূর্ণ অবস্থানে আমাদের সাথে কথা হচ্ছিল, তো আমাদের সাথে বিভিন্ন কমিউনিকেশন হচ্ছিল। এই কমিউনিকেশনের মধ্যেই আমাদের যারা ভাইয়েরা, যারা ইন্টারকন্টিনেন্টালের পাশে বসে আছে, তাদেরকে অ্যাটাক করা হয়, এবং যারা যমুনার সামনে বসে আছে তাদেরকে রেস্ট্রিক্টেড করা হয়, তাদেরকে বের হতে দিবে না, আমাদেরকেও ঢুকতে দিবে না। এখানে অলরেডি হামলা। তো আমি আমার ভাইদের কাছে যাওয়ার জন্য ওদিকে অগ্রসর হলাম। ওই অবস্থায় তারা হচ্ছে আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করে। তো আমি তো স্বাভাবিকভাবে আমি আসলে বুঝতেই পারিনি যে আমি আমার মুখ দিয়ে রক্ত পড়ছে, এটা আমি বুঝতেই পারিনি। তো আমি ওই অবস্থায় হেঁটে চলে আসলাম। আমি জাবের ভাইকে বলবো যে ওদেরকে যে কোনো মূল্যে ওখান থেকে বের করে না, ওদের পরিস্থিতি ভালো না, ওরা আগের রাতে অস্ত্রশস্ত্র নিয়ে মানে প্রিপারেশন নিয়েছিল। তো আমি যখন আসলাম, আমি জানি না যে আমার মুখ দিয়ে রক্ত পড়ছে। তো স্বাভাবিকভাবেই আমার মুখে যখন রক্ত দেখলো, ওখানে তার কারো পক্ষে আসলে মাথা ঠিক রাখা স্বাভাবিক না। তো তাদের এটা তো খুব স্বাভাবিক না যে তাদের নেতৃস্থানীয় একজন, তাদের বোন যদি আহত হয়, এটা কোনো ভাইয়ের পক্ষেই ধরে রাখা, মেজাজ ধরে রাখা সম্ভব না। তখন উচ্চবাচ্য হচ্ছিল, তখনও পর্যন্ত আমরা কোনো ধরনের করিনি। এর মধ্যেই আর কি বিভিন্ন ধরনের উত্তক্ত করার জন্য বিভিন্ন কথা, শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে বিভিন্ন অশালীন মন্তব্য পুলিশের তরফ থেকে করা হচ্ছিল। তো ওখানে একটা ইন্টেন্স মোমেন্ট ক্রিয়েট হয়।
ইন্টেন্স মোমেন্ট ক্রিয়েট হওয়ার পরে যেভাবে দেখলাম যে আমাদেরকে বিভিন্ন ত্যাগ দেওয়া হয় যে আমরা নির্বাচন বানচাল করতে চাই এক্সেট্রা এক্সেট্রা, তো আমাদের দাবিটা খুবই সামান্য ছিল। এই দাবিটা পূরণ করে ফেললে আমাদের ওখানে বসারও কোনো দরকার ছিল না, আমরা চলেও আসতাম। ইভেন আমরা তখনও 10 মিনিট আগেও বলছিলাম যে আপনারা কাইন্ডলি এই প্রসেসটা তাড়াতাড়ি করেন, আমরা এখানে বেশিক্ষণ বসে থাকতে চাই না, আমরা কোনো ধরনের চাই না, বিশৃঙ্খলা চাই না। তো এটা আসলে তাদের তরফ থেকে এটা কোনো প্ল্যান ছিল কিনা জানি না, বা এটা তাদের তরফ থেকেই মানে আমাদের মনে হয়েছে পার্সোনালি, এটা আমাদের সাংগঠনিকভাবে আমরা যখন ডট মিলাচ্ছিলাম যে কেন কিভাবে কি হলো, আমাদের পার্সোনালি মনে হয়েছে প্রশাসনের একটা অংশই আসলে নির্বাচন চাইতো না। বিশেষ করে ফেসিবাদী যে পক্ষ আছে তাদের পুলিশ তো এখনো থেকে গিয়েছে প্রশাসনে, এবং তাদের প্রত্যেকটা জায়গায়, শুধু পুলিশ না, আমলা থেকে শুরু করে অন্যান্য সব এস্টাবলিশের মধ্যে তাদের একটা পক্ষ থেকে গিয়েছে। তো তারাই খুব সম্ভবত চায়নি যে নির্বাচনটা হোক। স্বাভাবিকভাবে আমাদের উপর আক্রমণ করলে সারা দেশে এক ধরনের যেভাবে শরীফ ওসমান হাদির যে স্পিরিটটা আছে সেটা হচ্ছে আবার স্পার্ক করবে, এটা হয়তো তাদের ইচ্ছা ছিল। তো আমরা সেটা সফল হতে দিইনি। আমরা ওই অবস্থাতেই, আহত অবস্থাতেই নির্বাচন যে হতে হবে, সবাইকে যে শান্ত থাকতে হবে সেই ঘোষণা দিয়েছিলাম। পরিস্থিতিটা আমরা কন্ট্রোল করতে পেরেছিলাম। তো আমাদের মনে হয়েছে যে ফেসিবাদের মধ্যেই কিছু শক্তি আছে যারা ওসমান হাদির বিচারও চায় নাই, নির্বাচনও চায় নাই, এবং তারা এখনো চায় না যে বিচারটা ঠিকঠাক মতো হোক। মানে আপনি রাষ্ট্রযন্ত্রের কথা বলছিলেন যে তারা আসলে চায়নি বা চাচ্ছে না, এবং ওই সময় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমেও দেখেছি যে আপনার ফোনটা কেড়ে নেওয়া হয়েছিল। ফোনটা কি ফেরত দেওয়া হয়েছিল? আমাদের মোট 5টা ফোন নিয়ে নেওয়া হয়েছে, সেই 5টা ফোনের একটাও তারা দেয়নি। এবং যে কথাটা আসলে আমরা কখনো বলতে পারিনি, আমাদের যে 7জন ভাই ভিতরে ছিল, শান্তিপূর্ণ অবস্থান করছিল যমুনার পাশে, তাদেরকে এত বেশি মেরেছে, এত মানে 150 জন পুলিশ মিলে 7জনকে মেরে রক্তাক্ত করেছে, এবং তাদের ফোনগুলো কেড়ে নেওয়া হয়েছে। সেই ফোনগুলো আমাদের সেন্টারের, তারপরে হচ্ছে আমাদের শহীদ ওসমান বিন হাদির প্রচুর আর্কাইভ ছিল, এবং আমার ফোনটাও তো অনেক বড় একটা আর্কাইভ ছিল। এসবগুলো তারা নিয়ে নিয়েছে এবং এখনো পর্যন্ত দেওয়ার ইচ্ছা পোষণ করেনি। এতে আপনার মানে নিরাপত্তা এবং প্রাইভেসি লঙ্ঘনের আশঙ্কা করছেন কিনা? যে আমি তো আমার ফেসবুক, ইমেল কিছুই এখনো রিকভার করতে পারিনি। তো প্রাইভেসি লঙ্ঘন করলে তারা বড়জোর কি করবে? আমার এই ধরনের মানে কি আছে যেটা তারা করবে? যেটা করতে পারবে সেটা হচ্ছে আমার ভাইয়ের সাথে প্রচুর আর্কাইভ আছে, আমাদের বিভিন্ন আছে, আমাদের সাংগঠনিক বিভিন্ন কথাবার্তা আছে। তো এগুলো সবকিছুই তো ওপেন। ইভেন আমরা ডিজিএফ যখন আমাদেরকে ডাকলো, আমরা তো তাদের কাছে ওপেন চ্যালেঞ্জ করে এসেছি যে আমাদের প্রত্যেকের বিকাশ থেকে শুরু করে সবকিছুই তো আপনাদের কাছে আছে। এটা আমার কথা না, এটা তারাই আমাদেরকে বলছিল যে তাদের কাছে সকলের অনেক ফাইল আছে। তো তখন শহীদ শরীফ ওসমান বিন হাদি এই চ্যালেঞ্জটা করে এসেছে যে আমাদের তো সবকিছুই, আপনাদের বিকাশ থেকে শুরু করে সবকিছু আছে, আপনারা পারলে আমাদের একটা পয়সা দুর্নীতি বের করে দেখান, একটা পয়সা কোথাও আমাদের আছে এটা বের করে দেখান। এটাই তো আমাদের আসলে ওই ব্যাপারগুলো নিয়ে আমরা বদার না, বরং ব্যাপার হচ্ছে সে তো ভেবে আমার ফোন নিয়ে নিতে পারে না, সে আমাদের 5জনের ফোন কেড়ে নিতে পারে না, এই রাইট তার নাই। তো এই যে রাইট ভায়োলেশন করেছে সেটা নিয়ে আমার কনসার্ন। আপনি যেমনটি বলছিলেন যে ওসমান হাদি কে গুলি করার 10 থেকে 15 দিন আগে আপনাদেরকে ডাকা হয়েছিল একটি সংস্থা থেকে, একটি এজেন্সি থেকে। তো আপনাদেরকে আসলে তারা কি জানতে চেয়েছিল এবং কেন ডেকেছিল আসলে? ও আচ্ছা, আমাদেরকে 10-15 দিন না, খুব সম্ভবত আরো একটু কিছুদিন আগে, ঘটনা তো আসলে ডিসেম্বরের 12 তারিখের, খুব সম্ভবত আমাদেরকে অক্টোবরের লাস্টের দিকে ডাকা হয়েছিল। তো অক্টোবরের লাস্টে না, খুব সম্ভবত ফার্স্ট উইক, নভেম্বরের ফার্স্ট উইক, মাসখানেক আগেই আমাদেরকে ডাকা হয়েছিল। তো এটা ফার্স্ট টাইম ছিল না, আমরা এর আগেও গিয়েছিলাম স্বাভাবিকভাবে যেভাবে তারা মত বিনিময় করে সেরকমই। তো আমাদের এর আগে যে সংবাদ সম্মেলনটা ছিল, যে গুম কমিশনে যে ডিজিএফআই থেকে শুরু করে আর্মির বিভিন্ন পোর্শনের অফিসারদের নাম আসলো, র্যাবে বিভিন্ন ধরনের গুমের সাথে যে এটা হলো, সেটার প্রেক্ষিতে আমরা একটা করেছিলাম, সংবাদ সম্মেলন করেছিলাম। মনে হলো যে সেটার প্রেক্ষিতে আমাদেরকে ডাকা হলো, এবং তারা বিভিন্ন কথা বলছিল যে তারা কিভাবে কানেক্টেড বা কারা কানেক্টেড না, কিভাবে তাদেরকে করা হলো ইত্যাদি ইত্যাদি বিষয় আমাদেরকে জানানো হচ্ছিল। আমাদের পরিকল্পনা মানে যেটা মত বিনিময় এরকমই ছিল। তো সেটাতেই আর কি এই কথাগুলো আসে যে অনেকের অনেক ফাইল তাদের কাছে আছে, কিন্তু তারা ভালো মানুষ বলে তারা এইসব পাবলিক করে না। তো তখন ওসমান হাদি এটা চ্যালেঞ্জ করে এসেছিল যে যদি আপনাদের সাহস থাকে, মানে আপনাদের যদি সেই থাকে, আমাদের যদি সেরকম কিছু পান, আপনারা সেটা বের করেন। আমাদের তো 1 পয়সা দুর্নীতি যদি পান, আমি কখন চিন্তিত হব যদি আমি কোনো দুর্নীতি করি, যদি আমি কোনো অপরাধ করি? তো আমার মনে হয় না
ইনকিলাব মঞ্চের কোর মেম্বার 31 জন, 31 নাম্বার মেম্বারেরও কখনো এরকম কোনো একটা দেখাতে পারবে যে সে কোথাও লবিং করেছে ইনকিলাব মঞ্চের নাম ব্যবহার করে, সে কোথাও থেকে একটা পয়সা কারো মেরে খেয়েছে কিংবা কোনো একটা ক্রিমিনাল অফেন্স করেছে। ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার প্রধান 2 আসামিকে ফিরিয়ে আনার ব্যাপারে মানে উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা বা যথাযথ কিনা? আমাদের কাছে যেদিন সেটা খবর আসে তৎক্ষণাৎ আমরা আমাদের শাহবাগে ইফতার ছিল, তো আমরা তৎক্ষণাৎ একটা বিক্ষোভ মিছিল করি যাতে তাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল দেশে ফেরানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর একটা দেখলাম, স্টেটমেন্ট দেখলাম যে তিনি বলছেন যে সরকারের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেটা কি চেষ্টা, কতদূর কি হলো কিছুই আসলে আমরা জানি না, আমাদেরকে জানতে দেওয়া হয়নি বা জানানো হয়নি। তো এই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি যাতে সরকারের সাথে আমরা এবং প্রশাসনের সাথে আমরা যাতে এই ব্যাপারটা করে তাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল আনা হয়। এবং গতকালকেও তাকে যে পালাতে সহায়তা করেছে ফিলিপ, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তো স্বাভাবিকভাবেই যে জায়গাগুলো মিসিং ছিল, যে ডটগুলো মিসিং ছিল, যাদের কারণে তদন্ত বেশি দূর আগানো যাচ্ছিল না, তাদের প্রত্যেককে এখন পাওয়া গিয়েছে। তো সরকারের যদি সদিচ্ছা থাকে যে এই বিচারটা তারা আসলেই করবে, তাদেরকে দেশে এনে ইন্টারোগেট করা খুব বেশি জরুরি। কারণ আমরা যেখানে সন্দেহ করছি যে এই হত্যার পেছনে ফেসিবাদী শক্তি, আধিপত্যবাদী শক্তি তারা জড়িত আছে, সেখানে যখন ফেসিবাদ এবং আধিপত্যবাদী শক্তি যেই জায়গা থেকে উৎপত্তি, সেই জায়গাতেই যদি তার ইন্টারোগেশন চলে, তার রিমান্ড চলে, এখানে তো স্বাভাবিকভাবেই এই ভীতিটা থেকে যায় যে এখানে অন্য কোনো নাটক সাজানো হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অসুস্থ মির্জা আব্বাসের জন্য দোয়া চেয়ে আপনি পোস্ট দিয়েছেন এবং সেখানে বলেছেন যে তিনি সেরে উঠলে কিছু বিষয় নিয়ে ডিবাঙ্ক করবেন। আসলে বিষয়টি কেন? আচ্ছা, প্রথমত যখন এই কথাটা আসলে আমি কখনো কোথাও বলিনি, ধন্যবাদ আপনি প্রশ্নটা করার জন্য। প্রথমত যখন শহীদ শরীফ ওসমান বিন হাদি আহত হলেন, আমাদের অনেকে একটা মেসেজ দেখেছে যে আমাদের ইন্টারনাল গ্রুপে একটা মেসেজ এসেছিল। তো স্বাভাবিকভাবেই আমরা ইনকিলাব মঞ্চ যথেষ্ট প্রফেশনালিজমের জায়গা থেকে এগুলা কখনো সামনে আনেনি কিংবা কখনো কাউকে একিউজ করিনি। তো স্বাভাবিকভাবেই বিভিন্ন ধরনের রিউমার্স থাকে, বিভিন্ন ধরনের মানুষের চিন্তা ভাবনা থাকে, কিন্তু দায়িত্বশীল জায়গা থেকে আমার মির্জা আব্বাসের সাথে কখনো মুখোমুখি, ইভেন তিনি যে সেখানে আছেন সেটাও কিন্তু আমি জানতাম না। যখন ভাইকে আইসিইউতে নেওয়া হয়, আইসিইউতে নেওয়ার পথে স্বাভাবিকভাবে ওখানে অনেক ভীষণ ক্রাউড, নেওয়ার পথে খুবই হ্যাসেল হয়ে গেল। তো পরবর্তীতে তাকে যখন আইসিইউতে শিফট করা হবে, তখন যে পথ দিয়ে নিয়ে যাওয়া হবে সেই পথে মির্জা আব্বাস দেখতে আসলেন, তখন সেখানে অনেক জনতা ছিল। তো স্বাভাবিকভাবে যে অপোনেন্ট তার দিকে একটা তীর যায়, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো এটা তো বলার একটা ওয়ে আছে বা আছে, সেখানে অনেক মানুষ ছিল। আমি তো ব্যস্ত ছিলাম ভাইয়ের সাথে যখন তার এমআরআই করা হচ্ছিল। তো ওখানে উচ্চ বাচ্চা হয়, তো আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে এখানে। তো একজন বললো যে মির্জা আব্বাস এসেছেন। তো আমি বললাম যে সেটা তো এখানে তো এটা নিয়ে এরকম করার কোনো দরকার নেই, ভিতরে অপারেশন চলছে, অপারেশন ওটিতে নিয়ে যাওয়া হবে এমআরআই এর পরে, আপনার এই জায়গাটা ক্লিয়ার করেন। তো আমি পুরো জায়গাটা আমি সবাইকে 2 সাইডে হাত ধরে দাঁড় করাতে বললাম যাতে রাস্তাটা ক্লিয়ার থাকে। তো সামনে গিয়ে দেখলাম যে এক জায়গায় ভীষণ জটলা, নেতাকর্মী থেকে শুরু করে সকলে ওই জায়গায়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকলে ওই জায়গায় জটলা করে আছে এবং অনেকগুলো ক্যামেরা তাকে ঘিরে আছে। তো আমি জানি না যে ওই জায়গাতেই মির্জা আব্বাস ছিলেন, আছে সেটা আমি জানি, কিন্তু ওই জায়গাতে আছেন সেটা আমি জানি না। ওই অবস্থায় আমি ওখানে গেলাম যে এখানে কেন, এখানে কেন, এই আপনারা বাইরে গিয়ে করেন, এটা বললাম। তো এখানে কেন, এটা আসলে আমি বলছিলাম যে এই জায়গাটা দখল করে রাখা কেন, সেটা আমি শুনতে পেলাম যে আমি যেভাবে ডাকসুর সময় হলো, আমি পরবর্তী সোশ্যাল মিডিয়ায় গিয়ে দেখতে পেলাম যে সেটা আমি জিজ্ঞেস করছি যে মির্জা আব্বাস কেন। তো আমি যখন এখানে কেন বললাম, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সভাপতি, খুব সম্ভবত সাহস যার নাম, সে আমার দিকে খুব বাজে প্রচে আর কি খেকিয়ে ওঠে। তো সে এটা ফার্স্ট টাইম না, সে ডাকসুর সময় আমার সাথে খুব মিসবিহেভ করেছিল। তো স্বাভাবিকভাবে আমার তার সাথে সম্পর্কটা খুব বেশি ভালো না, বা তার সাথে আমার মুখোমুখি সম্পর্ক খুব ভালো না। তো সে যখন আমার সাথে এই প্রচে কথা বললো, স্বাভাবিকভাবে আমার মেজাজটা খুব খারাপ হলো যে সে একটা করছে, তার মধ্যে সে এবার আমাকেই উঁচু গলায় কথা বলছে। তো আমি ইভেন ভিডিওতে দেখা যাচ্ছে যে আমি তাকে বলছি ও এই অ্যাপ্রোচে কথা বলে কেন, এই অ্যাপ্রোচে কথা বলছে কেন, এটা বলি। তো পরে আমার পরিচিত ছাত্রদলের কয়েকজন ভাই সামনে কয়েকজন আসে, তাদেরকে আমি বলি যে আপনারা এখানে না, আপনারা কাইন্ডলি একটু বাইরে গিয়ে করেন। আমি খুব
পোলাইটলি এই কথাটা বলেছি, আর এইভাবে কথা বলে কেন, বাইরে যান, আপনারা বাইরে গিয়ে করেন, এইভাবে বলছি। স্বাভাবিকভাবে ওই টাইমের যে একটা মোমেন্টাম যেটা ছিল সেটার প্রেক্ষিতেই বলা। ইভেন মির্জা আব্বাসকে আমি দেখিও নি, ইভেন তার সাথে বেয়াদবির কোনো প্রশ্নই আসে না, যাকে আমি কখনো দেখিনি তার সাথে আমার বেয়াদবির কোনো প্রশ্নই আসে না, এবং তাকে আমি বলিও নি। তো এটাকে খুব বাজেভাবে যে নেগেটিভটা ছড়ানো হলো, আমি নাকি তাকে দোষ দিলাম যে সে শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারী। আমরা তো কখনোই কাউকে বলিনি যে অমুক হত্যাকারী। ইভেন হাসিনা যে সম্পৃক্ত, আমরা এটা সন্দেহ হিসেবে রাখছি, আমরা ডিরেক্টলি কখনো বলিনি যে হাসিনা এই খুনের সাথে জড়িত। আমরা বলছি যে আমাদের মনে হয় যে এই ঘটনার সাথে হাসিনার সম্পৃক্ততা আছে। তো ব্যাপারটা হচ্ছে ইনকিলাব মঞ্চ এই প্রফেশনালিজমটা মেনটেন করে যে যে কমপ্লিটলি যখন কারো কোনো কিছু প্রুভেন না তার আগে পর্যন্ত আমরা কাউকে একিউজ করি না। তো এটাকে যেভাবে ছড়ানো হলো, এটা একটা পলিটিক্যাল টুল ছিল। তো কোন রাজনৈতিক নেতা কাকে একিউজ করলো, কে কি বললো, এটা তো ইভেন এইটা বেশিরভাগ ক্ষেত্রে যারা ছড়িয়েছে তারা আসলে জানতো না যে আমি ইনকিলাব মঞ্চের একজন কর্মী। তো তারা ভেবেছিল যে আমি ডাকসু সম্পাদক হয়ে কেন আমি শরীফ ওসমান বিন হাদির সাথে ব্যাপারে ইন্টারফেয়ার করবো, কেন মির্জা আব্বাসকেই করবো। তারা ওই ডাকসুর ক্ষোভটা আমার এই জায়গা থেকে আর কি উগড়ে দিল। এই প্রসঙ্গে জানতে চাওয়া জুমা, মানে আপনার একটা পোস্টে এরকম একটা ইঙ্গিত আছে যে হাদি হত্যার প্রধান আসামিকে, জামিনকারী আইনজীবীকে রাষ্ট্রের বড় একটি চেয়ারে বসানো হয়েছে। আসলে বিষয়টি যদি ছোট করে ব্যাখ্যা করতেন। প্রথমত শহীদ শরীফ ওসমান বিন হাদিকে হত্যার যে প্ল্যান সেটা আজকে হয়নি, সেটা হয়েছে আরো 1 বছর আগে। 24-এর শুরু থেকে তাকে থ্রেট করা হচ্ছিল এবং গোয়েন্দা সংস্থার তরফ থেকে তাকে বিভিন্ন সময় জানানো হতো যে আপনার লাইফ থ্রেট আছে। তো আমাদের কাছেও তো কিছু ইনফরমেশন আসতো বিভিন্ন মাধ্যমে। তাকে যখন হত্যার যে ডিলিংটা হয়, তাদেরকে যখন সুপারি দেওয়া হয়, বিভিন্নভাবে আমাদের কাছে খবরগুলো আসলে আসে। তো আসার পরেই উসমান ভাই আর কি আমাদের সবাইকে নিয়ে একদিন বসেছিলেন, কিভাবে কি করতে হবে সব জানিয়েছিলেন। এই সব কিছুই তো আমরা রাষ্ট্রকে জানিয়েছিলাম, এবং এই যে পুরো ঘটনাটা যে হবে এটা রাষ্ট্রও জানতো, এটা প্রত্যেকেই জানতো যে এই ধরনের কোনো একটা ঘটনা হবে। এই থ্রেটটা ছিল জুলাইয়ের সম্মুখ সারির কয়েকজন এবং শহীদ শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে। তো রাষ্ট্রকে আমরা বারবার ইনফর্ম করার পরেও তারা এই ব্যাপারে কোনো করেনি। আর তাকে যে জামিন করিয়েছে ফয়সাল, সে তো অস্ত্র মামলার আসামি, অস্ত্র মামলায় তো জামিন অযোগ্য। সেই জায়গা থেকে তাকে যে জামিন করানো হলো, সেইটা না, এর আগেও তার অনেকগুলো মামলা আছে, এবং সে যে এই ব্যাপারে সে তো খুবই ট্রেন্ড। তার এক বিন্দু পরিমাণ পর্যন্ত তার আপনারা দেখেছেন কিনা জানি না, সে যে শ্যুটটা করেছে সে এত ট্রেন্ড, তার হাত পর্যন্ত একবার কাঁপেনি এবং এক বিন্দু পরিমাণে এই দিক থেকে ওদিক হয়নি তার টার্গেট। তো এত ট্রেন্ড একজন মাফিয়া, এত ট্রেন্ড একজন শোটার, তাকে যে জামিন করাচ্ছে, তার তো নৈতিক জায়গা থেকে এটা নৈতিক স্খলন যদি ধরতে যাই, তো এটা তো সে করতে পারে না, এবং সে এটা করেছে। এর জন্য তার কোনো অনুশোচনা বোধ আমরা কখনো দেখতে পাইনি, বরং তাকে একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হলো রাষ্ট্রের তরফ থেকে। এটা তো জুলাইয়ের জন্য আমরা যারা শহীদ শরীফ ওসমান বিন হাদির সাথে কাজ করেছি, তার সহযোদ্ধা যারা আছি, এবং পুরো বাঙালি জাতির জন্য যারা জুলাই জজবাকে ধারণ করে, যারা বাংলাদেশ পন্থাকে ধারণ করে, তাদের জন্য তো এটা একটা কষ্টেরই ব্যাপার। যে এটা তো আমরা মানসিকভাবে নেওয়া যায় না যে আমার ভাইটা খুন হয়ে গেল, এবং এই ব্যাপারটা হতে যার ন্যূনতম অবদানও আছে সে এত গুরুত্বপূর্ণ পদে যাবে, এটা তো আমরা দেখতে পারি না। তো সেই জায়গা থেকেই আমার এই পোস্টটা। জুমা, আমরা আপনাকে সবসময় খুব সাহসী এবং মানে অদম্য দেখেছি সবকিছুর মধ্যেও। শরীফ ওসমান হাদি আপনার ভাই এবং সহযোদ্ধা, তার কোন স্মৃতিগুলো আপনার বেশি মনে পড়ে? প্রথমত আমি যখন জুলাইতে যখন এই ঘটনাগুলো ঘটলো, এরপরে তো আমি ইনকিলাব মঞ্চের সাথে যুক্ত হলাম। তো আমি পার্সোনালি আমি কখনো ইভেন প্রাইভেট পড়তে গেলেও আমি কখনো 2-3 মাসের বেশি পড়তে পারতাম না। আমি কোনো জায়গায় সাস্টেইন করতে পারি না, আমার মন মতো না হলে আমি সেই জায়গায় থাকতে পারি না। তো জুলাইয়ের পরে যখন বিভিন্নভাবে আমাকে টার্গেট করা হলো, বিভিন্ন কিছু মেয়েরা যখন হারিয়ে যেতে শুরু করলো, তখন উসমান ভাই আর কি আমাকে বলতেন যে দেখো তোমার একজনের কষ্ট হচ্ছে, কিন্তু তোমার এই কষ্টের প্রতিদান আরো 10টা মানুষ তারা কথা বলার সাহস পাচ্ছে, 10টা মানুষের কথা তুমি বলতে পারছো, তাহলে তুমি করবা না কেন? এই যে আমার থেকে যাওয়া, এটা পুরোটাই উসমান ভাইয়ের জন্য। আমি শুধুমাত্র একটা অনুষ্ঠান ওনাদের ভালো লেগেছিল, গণশিজা ও দ্রোহের গান, আর সেখানে যেভাবে ফ্রেমিংটা ভাঙা হলো যে গণশিজা বাঙালিদের কালচার, মুসলমানের কালচার, কেউ দ্রোহের গান গিয়ে তার উদযাপনটা করবে, কেউ হচ্ছে গণশিজা দিয়ে তার বিজয়টাকে উদযাপন করবে।
তো এটা যেভাবে ভাঙা হলো, জিনিসটা আমার কাছে ভীষণ এস্থেটিক লাগে এবং জিনিসটাকে আমি ভীষণভাবে ধারণ করতে পারি। তখন হচ্ছে আমি তাদের এই পোস্টারটা শেয়ার দিই। এটা ওসমান ভাইরা যে করছে এটা আমি জানতাম না তখনও। পরে এটা দেখে আমার এক ফ্রেন্ড আমাকে নক করে যে তুমি আমাদের সাথে কাজ করবা কিনা। তো পরে মনে হলো যে সাংস্কৃতিক যেহেতু অর্গানাইজেশন এবং কালচারাল ফেসিজম অ্যাড্রেস করবে, গতানুগতিক রাজনৈতিক দল না, তাহলে যাওয়া যায়। তো সেখান থেকে একদিন ভাই আমাকে কল দিয়ে বললেন যে তুমি আজকে আমার সাথে করবা, উপস্থাপনা করবা। তো একটা প্রোগ্রাম আমি উপস্থাপনা করি। উপস্থাপনা করার পর আমরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম। আমাদের সেই প্রোগ্রামটা ছিল মুমূর্ষু সমাবেশ। তো আমরা হচ্ছে আহতদের দ্রুত চিকিৎসার জন্য আমরা দাবি জানিয়ে একটা কনসার্ট করেছিলাম। তো ওটার পরে আমরা যখন আড্ডা দিতে বসি, ওসমান ভাই তো ভীষণ ভীষণ জ্ঞানী মানুষ ছিলেন। তার জ্ঞানের ছটা এত বেশি যে মানে বাংলাদেশে কবে এরকম আরেকটা মানুষ হবে আমরা আসলেই জানি না, এত বেশি জ্ঞান ধারণ করতেন উনি যে একটার পর একটা রেফারেন্স টেনে বিভিন্ন বক্তব্যে নজরুলকে টেনে বিভিন্ন ধরনের আমরা যখন আলাপ করছিলাম, আরেক নেক্সট প্রোগ্রাম প্ল্যান করছিলাম, তখন আসলে আমি ভীষণভাবে মুগ্ধ হই যে এই প্ল্যাটফর্মে আসলে কাজ করা দরকার, এই মানুষগুলোর সাথে কাজ করা দরকার। সেখান থেকে আমি থেকে যাই। তো ওসমান ভাইয়ের সাথে যে ব্যাপারটা মানে আমাকে ভাবি একদিন বলছিলেন, পার্সোনাল স্মৃতিচারণ সচরাচর করি না আমরা, ভাবি একদিন আমাকে বলছিলেন যে যখন ভীষণভাবে আওয়ামী লীগ থেকে বিভিন্ন ধরনের ফেক বিভিন্ন ভিডিও বানানো হচ্ছিল গত বছরের জানুয়ারিতে, তখন আর কি আমি এই সিদ্ধান্ত নিই যে আমি সরে আসবো। তখন আমি হচ্ছে একটা রিজাইন লেটারও লিখি। তো পরে ভাইকে বলি নাই যে কি কারণে, মেন্টালি অনেক তখন স্ট্রেস যাচ্ছিল বিভিন্ন সময় বিভিন্ন বুলি এসবের কারণে। পরে ভাবি আর কি আমাকে কল দিয়ে বললো যে কিছু হয়েছে কিনা। তো বলে, আমি জিজ্ঞেস করলাম কেন, বলে যে তোমার ভাই তো নামাজে কান্নাকাটি করছে যে ওকে এত কিছুর মধ্য দিয়ে যেতে হয়, তাও আমি ওকে জোর করে রাখলাম, তুমি আর কি কখনো আল্লাহ মাহবুদ ওকে ওর কোনো গুনাহ ধইরো না, বা ও যে কাজগুলো করছে এগুলোর জন্য ও যেসবের মধ্য দিয়ে যাচ্ছে এগুলোকে সহজ করে দাও। তারপর ভাবিকে বলছিলেন যে এই ছেলে মেয়েগুলোর এত ভালো কেরিয়ার আছে, ওরা আমার সাথে কাজ করার জন্য এসব কিছু ছেড়ে দিছে, আমি যদি ওদের জন্য কিছু করতে না পারি তাহলে আমি হচ্ছে নিজের কাছে কি জবাব দিব, আল্লাহর কাছে কি জবাব দিব। তখন আর কি আমি ফিল করলাম যে আমার আসলে ভাইকে ছেড়ে যাওয়া উচিত না। এবং আমাদের প্রত্যেক ইনকিলাব মঞ্চের সদস্য এরকম, আমরা ভীষণ রকমের মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাই, ভীষণ রকমের। আমরা এই অল্প কজন মানুষ আমরা কত কাজ করি, এই 10-12 জন মানুষই হচ্ছে এই সবগুলো কাজের সাথে করার চেষ্টা করে, সবাইকে সাথে নিয়ে করি, কিন্তু প্ল্যানিং থেকে শুরু করে এক্সিকিউশন থেকে শুরু করে সবকিছু তো আমরা ওভাবেই 10-15 জন মানুষ মিলেই করি। তো আমরা এত স্ট্রেসের মধ্যে দিয়ে যাওয়ার পরেও আমরা ভাইকে ছেড়ে যাইনি শুধুমাত্র ভাইয়ের এই যে ক্যারিসমেটিক লিডারশিপ, তার যে তিনি আসলে আমাদের প্রত্যেককে ওন করতেন, তিনি জাবের ভাইয়ের কাপড় পর্যন্ত ধুয়ে দিতেন, তিনি ফাহিম ভাইকে খাইয়ে দিতেন, এবং আমি কখনো গেলে সবার আগেই বলতো যে জুমা আসছে, ও আমার পাশে বসবে, ওকে হচ্ছে খাবার দাও। এই জিনিসগুলো ভাই আসলে নিজের মন থেকে করতেন। তো এই স্মৃতিগুলো আমি আরেকটা ঘটনা না বলে পারছি না। এখন যেভাবে ওসমান ভাইকে ফ্রেম করা হয় যে তিনি নারী বিদ্বেষী ছিলেন বা তিনি হচ্ছে উগ্রবাদী ছিলেন, এরকম যে যারা ফ্রেম করতে হয়, একটা ছোট ঘটনা বলি। আমি তো তখন হিজাব পড়তাম না। তো আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে তারাও বেশ মডার্ন এবং তারা ওয়েস্টার্ন চলাফেরা করে। তো আমি আমার 4 বান্ধবী সহ একবার বোটানিক্যাল গার্ডেনে গেলাম। তো সেখানে স্বাভাবিকভাবেই কিছু পাঞ্জাবি পরা এবং হচ্ছে দাড়ি টুপিওয়ালা কিছু ছেলে আমাদের পাশ দিয়ে যাওয়ার সময়, আমরা বসে আছি এক জায়গায়, আমাদের পাশ দিয়ে যাওয়ার সময় আমাদেরকে শাহবাগী এবং আরেকটা স্ল্যাং ইউজ করে। তো স্বাভাবিকভাবেই আমি তো এইসব সহ্য করতে পারি না। পরে তারা আমাদেরকে পাশ কাটিয়ে চলে যায়, তখন আমরা একটা ইস্যুতে হচ্ছে আমরা বসে আছি, এরকম একটা ইস্যু, তারা যখন পাশ কাটিয়ে চলে যায় আমরা ইনস্ট্যান্ট রিয়েকশন দেখাতে পারিনি। পরবর্তীতে আমরা যখন বের হয়ে যাব তারা দূর থেকে আবার এটা বলে। তো আমি তো সহ্য করতে পারি না, আমি গেলাম, আমি একদম, ওরা ছিল 20-25 জন, আমি একাই হচ্ছে ওদের সাথে ঝগড়া করার জন্য, প্রতিবাদ করার জন্য আমি ওদিকে চলে গেলাম। তো আমার ফ্রেন্ড আমাকে পেছন থেকে ডাকতেছিল যে জুমা তুই যাইস না, বলিস না এসব কিছু। তো পরে আমি ওদেরকে গিয়ে বললাম, আপনারা যে শাহবাগী বলেন, আপনাদের এই যে আপনাদের অ্যাপিয়ারেন্স, এটার জন্য যদি আপনাদেরকে জঙ্গি বলে কেউ, আপনারা কি জঙ্গি? তখন তারা বললো যে না, আপনি তো দাড়ি টুপিকে জঙ্গি বলতে পারেন না। তুমি আপনি যদি দাড়ি টুপিকে জঙ্গি বলতে না পারি, তাহলে কেউ একজন স্লিভলেস পরছে সেটার জন্য আপনি তাকে কেন শাহবাগী বলবেন? কেউ ওড়না পরে নেই সেটার জন্য আপনি কেন তাকে শাহবাগী বলবেন? কেউ বোরকা পরে নেই তার জন্য আপনি কেন তাকে শাহবাগী বলবেন? তখন আমি তাদের সাথে শাহবাগের যে কনসেপ্ট সেটা নিয়ে আমার একটা বেশ ভালোই বিতর্ক হচ্ছিল। তো তারা সব মানি তালগাছ আমার টাইপের, আমরা শাহবাগী, কারণ এখানে যারা আছে একজন স্লিভলেস পরা, একজনের গায়ে ওড়না নাই, একজন বোরকা পরা নাই, এই টাইপের আর কি তাদের এটা মনস্তত্ত্ব। তো আমি তাদেরকে প্রথম বেশ ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম, পরে যখন হচ্ছিল না আমি বেশ রাগারাগি করলাম যে আপনাদের কারণে শাহবাগ এত শক্তিশালী হয়, আপনারা ফ্যাশনকে হচ্ছে শাহবাগ হিসেবে অ্যাড্রেস করেন, এই জন্যই তোরা আপনাদেরকে আরো বেশি করে করে, এইটা এরকম একটা হলো। তো পরে বেশ ভালোই গ্যাঞ্জাম হলো। আসার পরে আমার তো যেরকম ছিল যে
জীবনে যাই হয়ে যাক, যে ঘটনাই ঘটুক, ওসমান ভাইকে বলতে হতো। তো আমি এসেই আর কি ভাইকে বললাম যে ভাই জানেন আজকে কি হয়েছে, আমাদের তো ফাইটটা আসলে শাহবাগের বিরুদ্ধে। তো আমি বলতেছিলাম যে ভাই শাহবাগের বিরুদ্ধে আপনি কি লড়াই করবেন, যে মানুষগুলোর জন্য লড়াই করেন ওরাই হইতেছে শাহবাগকে বেশি শক্তিশালী করে, এরকম করে ঘটনাটা বলতেছিলাম। তো ভাই এই জিনিসটা ভীষণভাবে মানতেন যে কেউ যদি বোরকা পরতে চাই তার বোরকা পরার অধিকারটাও যেমন নিশ্চিত করতে হবে, কেউ যদি টি শার্ট পরতে চাই, কেউ যদি স্লিভলেস পরতে চাই, সেটা পরার অধিকারটাও নিশ্চিত করতে হবে। আপনি তাকে বুঝাবেন কিভাবে, আপনার কাজের মাধ্যমে আপনার দিকে আকৃষ্ট করবেন কিভাবে, আপনার একটা ভালো কাজ দিয়ে তাকে আপনি এটা করতে পারবেন না এটা বলে নয়, এটা ভাই ভীষণভাবে বিশ্বাস করতেন। তো আমি ভাইকে পুরো ঘটনা বললাম। তারপরের দিন ভাইয়ের হচ্ছে হাটহাজারী মাদ্রাসায় একটা প্রোগ্রাম ছিল। তো আমাদের সবাইকে অবাক করে দিয়ে এই যে হাজার হাজার দাড়ি টুপিওয়ালা তাদের সামনে গিয়ে ভাই এই ঘটনাটা বললেন যে এটা করা যাবে না। মানে আমি তখন অবাক হলাম, যেখানে হচ্ছে বাংলাদেশের একদম মেন স্ট্রিম যারা কাজ করে তারা পর্যন্ত মানে বলতে এই জিনিসগুলোকে দ্বিধা করে, ভাবে যে যার কাছে যাচ্ছি তার কাছে সেভাবে যায়। যে দেখবেন যে কোনো একটা প্রোগ্রামে, যখন একটা ধর্মীয় প্রোগ্রামে যায়, বিভিন্ন রাজনৈতিক নেতারা তারা টুপি পরে যায়, হিজাব পরে যায়, নারীরা হিজাব পরে যায়। উসমান ভাই কোনোদিন কোনো একটা, ধরেন যে কোনো একটা ধর্মীয় প্রোগ্রামে যাচ্ছি আমরা, সেখানে আমাকে কোনোদিন বলেন নাই যে তুমি হিজাব পরো, এখানে অমুক আসবে। বা ধরেন যে আমি শিবিরের সাথে, তো আমাদের প্যানেল হওয়ার আগেই আমি বিভিন্ন প্রোগ্রামের জন্য, যেমন সাইমুমের সাথে আমাদের একটা কাজ করার কথা ছিল, বা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা জন্য গণসংযোগ করতে বিভিন্ন টাইমে গিয়েছি। কখনো কোনো রাজনৈতিক দলের সাথে, এরকম ইসলামিক দলের সাথে দেখা করতে যাওয়ার আগেও কোনোদিন ভাই আমাকে বলে নাই যে মাথায় কাপড় দাও। এই ব্যাপারটা ভাইয়ের মধ্যে ছিল যে জোর করে কিছু হবে না। মানে আমাকে অবাক করে দিয়ে, সবাইকে অবাক করে দিয়ে ভাই ওই ঘটনাটা ওখানে বললেন যে এই কাজগুলো করা যাবে না। আপনি দাড়ি টুপি রক্ষার জন্য, আপনার যে অধিকার সেটা নিশ্চিত করার জন্য, একটা স্লিভলেস মেয়ে যাতে আপনার পক্ষে কথা বলে সেটা আপনার নিশ্চিত করতে হবে আপনার ব্যবহারের মাধ্যমে। তো এই টাইপের মেন্টালিটি ছিল আমার ভাইয়ের। সেখানে যখন এখন তাকে বলা হয় যে নারী বিদ্বেষী, এবং তার এই একটা ব্যাপার একটু অ্যাড্রেস করি, তার ছবি ব্যবহার করে দেখবেন একটা স্যাবোটেজ চলছে, তার ছবি ব্যবহার করে ডিপিতে হচ্ছে ওসমান ভাইয়ের ছবি, কভারে হচ্ছে সাদিক কায়েম, এস এম ফরহাদ এবং মহিউদ্দিনের ছবি, মানে ডাকসুর যে ভিপি জিএস এর ছবি, গালাগালি করছে লিটারালি আমাকে, বলছে, এবং ওসমান ভাইকেই, ছবিটা ভাইয়ের গালি দিচ্ছে আমাকে, ওসমান ভাইকে। এবং এই কমেন্টটা আমি পেয়েছি ছাত্রদল ব্যাগ একটা পেজে। তো অবস্থা হচ্ছে এরকম, তার ছবি ব্যবহার করে, ধরুন আমার পেজে ৭১ হাতিয়ার নামে একটা আইডি থেকে সারাদিন আমাকে গালাগালি করা হয়, বেগম জিয়ার ছবি ব্যবহার করার ডিপি দিয়ে আমাকে সারাদিন গালিগালাজ করা হয়। তো এই জন্য আমি বলবো যে ৭১ একটা আমাদের ভুল ছিল। আমি কি বলবো বেগম জিয়ার যারা আদর্শ, বেগম জিয়ার দলটা পুরাই এরকম? আমি কি এটা বলতে পারবো? এটা কি আমি বলার মতো কোনো লজিক আছে? যদি এই লজিক না থাকে যে ৭১ হাতিয়ার আইডির ছবি ইউজ করে বা নাম ইউজ করে কেউ যদি আমাকে গালি দেয়, সেটার জন্য যদি আমি ৭১কে বিতর্কিত করতে না পারি, যদি আমি বেগম জিয়াকে বিতর্কিত করতে না পারি, ভাবতে না পারি, তাহলে শহীদ ওসমান হাদির ছবি ব্যবহার করে যারা গালি দিচ্ছে, সেটার জন্য শহীদ ওসমান বিন হাদি কিভাবে হচ্ছে নারী বিদ্বেষী হয়? সেটার জন্য শহীদ ওসমান বিন হাদি কিভাবে বিতর্কিত হয়? এই যে সেবোটেজটা তারা চালাচ্ছে, বিশেষ করে এটা আওয়ামী লীগ এবং বিএনপির খুব বেশি না, আমি হয়তো তারা নাও হতে পারে, আমি তাদেরকে এই একিউজটা দিতে চাই না, আমি বিশ্বাস করি যে তারা ওসমান হাদিকে সম্মান করে। আমি যেটা দেখতে পেয়েছি যে এই সেবোটেজ যে চলছে এবং সেটাকে সমাজ এমনভাবে ছড়ানো হচ্ছে যাতে তার যে গ্রহণযোগ্যতা ছিল, এবং দেখেন ভাই মরে গেল তারপরে তার সিগনিফিকেন্স কমেনি, এবং এটা নিয়ে তারা এত ইনসিকিউর যে একটা মানুষ, মৃত মানুষ হওয়ার পরও তার এত জনপ্রিয়তা, এটা তারা নিতেই পারে না। এটার জন্য তাকে বিতর্কিত করার সবগুলো মাধ্যমে করছে, সব সময় জিয়ারত করছে তার, হ্যাঁ, তার কাছে মানুষ যেভাবে যাচ্ছে চোখের পানি ফেলছে, এটা তারা নিতেই পারছে না। ওসমান ভাই আমাকে মাঝে মধ্যেই বলতো যে আমার তো আসলে সার্কেলটা খুব শাহবাগ ঘরানার সার্কেল ছিল আমার আগে, এখন আমি কিছুটা চেঞ্জ হয়েছে বা এরকম। তো ওই টাইমে আর কি ভাই আমাকে বারবার বুঝাতেন যে তুমি যে মানুষগুলোর জন্য কষ্ট পাচ্ছ, যে মানুষগুলো তোমার জীবন থেকে চলে গেল, বা এই মানুষগুলো তোমাকে এখন গালাগালি করে, এটা তো কোনোদিন তোমাকে অমনি করেনি। তুমি যে বিভিন্ন প্রোগ্রামে গেলে তো আমাদেরকে ভীষণ মানুষ ভালোবাসে, ভীষণ দোয়া করে। ভাই আমাকে বলতো যে এই যে ১০০ মানুষ তোমাকে ছেড়ে গেল, তার বিনিময়ে যে তুমি হাজার হাজার মানুষের দোয়া পাচ্ছ, ওটার চেয়ে এটা বেশি তোমার দরকারি না তোমার জীবনের জন্য, তোমার চলার পথের জন্য?
তো ওটার মায়া তুমি আর কইরো না। তো আমার এখন যেটা মনে হয়, ওরা যে ইনসিকিউর, ওরা জীবনে আসলে মানুষের এই ভালোবাসাগুলো কখনো পায়নি, ওরা ফিল করেনি ভালোবাসা কি জিনিস, এই জন্য ওরা এত মানে এই ব্যাপারগুলো আরো চালিয়ে যেতে পারে, এই খারাপ কাজগুলো তারা করতে পারে, কারণ তারা জনমানুষের সাথে মিশে না, মানুষের ভালোবাসা ওরা পায় না। যারা ভালোবাসা কখনো পায় নাই তারা আসলে বুঝে না যে কোনটা ভালো কোনটা মন্দ, এটা তারা ডিফারেন্সিয়েট করতে পারে না, মানুষ কি চায় এটা তারা বুঝতে পারে না, এই জন্য বোধহয় তারা এইসব করে, আমার পার্সোনালি এখন মনে হয়। তো আমি ওদেরকে যেটা বলতে চাই যে আপনারা যদি সারাদিন ধরে ওসমান হাদির ছবি ব্যবহার করে মেয়েদেরকে গালি দেন। আরও একটা ব্যাপার দেখলাম যে মানে মজলুমের গালি যেভাবে হচ্ছে খুব খারাপ হয়ে যায়, ফেসিবাদ যেভাবে খুব ভালো হয়ে যায়, সেভাবে যখন একটা মেয়ে হিজাব করার কারণে তাকে হচ্ছে হিজাব পরা যাবে না এটা যখন এস্টাবলিশ করার চেষ্টা চলছে, তখন যখন আপনি রেজিস্ট্যান্স হিসেবে বলবেন যে শুধুমাত্র হিজাব না, অন্তর্বাসের মধ্যেও হচ্ছে যে কেউ চাইলে ডিভাইস রাখতে পারে, এটা হয়ে গেল এক ধরনের নারী বিদ্বেষ। আর যে হচ্ছে আপনার হিজাব খোলাতে চাইতেছে একটা মেয়ের, তাকে হিজাব পড়তে দিবে না, সেটা সেটা মানে আলোচনায় আসলো না। মানে আপনি যখন ভিক্টিমাইজ হবেন, আপনার ভিক্টিমাইজেশন হওয়ার যে আপনি যে ভিকটিম, আপনাকে রিভিক্টিমাইজ করা হবে তাদের এই বয়ানের মাধ্যমে, আপনার রেজিস্ট্যান্সের কারণে। এটা হচ্ছে শাহবাগের চরিত্র, এবং এই শাহবাগকে এখন যারা আবার আপন করে নিয়েছে তাদের জন্য আসলে সমবেদনা। যেভাবে বেগম জিয়া বলে গিয়েছেন, এই যে শাহবাগ, ফেসিবাদ, এগুলোকে যারা আপন করে নেবে বাংলাদেশ তাদেরকে ছুড়ে ফেলবে। আমরা তাদেরকে সেই কথাটা মনে করিয়ে দিতে চাই যে আপনারা যে পথে হাঁটছেন বাংলাদেশ আপনাদেরকে ছুড়ে ফেলবে, এখনো সময় আছে, আপনারা আপনাদের গতানুগতিক যে চিন্তা ভাবনা ছিল সেটাতে ফিরে আসেন। জুমা, শরীফ ওসমান হাদির জীবনের শেষ সময়গুলোতে আপনার সাথে কি কি কথা হয়েছিল, এবং সেই কোন কথাগুলো আপনাকে প্রাণিত করে বা মনে পড়ে, কোন বিষয়গুলো শেষ সময়ের কথা যদি বলতেন? আমাদের আমি তো তখন ডাকসুর পরে আমি বেশ ব্যস্ত সময় পার করছিলাম, এজন্য আমার আসলে মানে আমরা যেভাবে রোজ রাজপথের প্রোগ্রাম দিতাম, ভাইয়েরও প্রচারণার কারণে ওইভাবে রোজ রাজপথের প্রোগ্রাম থাকতো না, এই জন্য ওভাবে রোজ কথা হতো না। তবে ভাইয়ের একটা অভ্যাস ছিল যে ভাই 2 দিন পর পর, আমি তো সেন্টারে না গেলেও বা দেখা না হলেও, ভাই রাতে সবাইকে কল দিয়ে সবার খোঁজ খবর নিতেন। ভাই রাতের প্রায় 3টা পর্যন্ত ফোনে কথা বলতেন বিভিন্ন মানুষের সাথে, যাদের যাদের সাথে তার কথা বলা দরকার সবার সাথেই তিনি কথা বলতেন, সুসম্পর্ক বজায় রাখতেন। তো ঢাকা আর্টেট নিয়ে যখন তিনি রাজপথে নামলেন, ভাইয়ের শাহাদাতের 2 দিন আগে আমি আর কি ভাইয়ের প্রচারণায় গেলাম, তখন আর কি মানে এক ধরনের একটা আসলো যে মানে একটা মিম খুব ছিল যে সাদিক কায়েমও যদি করে, যদি ওসমান হাদিও করে, জুমা কোন পক্ষে যাবে। তো স্বাভাবিকভাবে দুজনই আমার ভাই, এবং আমি তো ইনকিলাব মঞ্চের কর্মী, আমি অবশ্যই ইনকিলাব মঞ্চের যে আমার যে ভাই আছে তার জন্যই আমরা কাজ করব। তো শেষ সময়ে আসলে ভাই আসলে আমাদেরকে কাউকে কিছু বলে যাওয়ার সুযোগ পান নাই। ভাই আসলে নিজেও ভাবেন নাই যে তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন। আমরা জানতাম যে হয়তো ভাইয়ের উপর আঘাত আসবে, ভাইকে হয়তো চলে যেতে হবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে এটা আসলে আমরা কেউ বুঝিনি, এবং তিনি কাউকে কিছু বলে যাওয়ার সুযোগও পান নাই। তো ভাই একটা জিনিস যেটা আমার মধ্যে রেখে গেছে, যেটার জন্য ভাইয়ের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। যতবার মানে আমি ছড়ে আসবো এরকম চিন্তা ভাবনা করি, ততবার আমার এই যে আমি থেকে যেতে পারি, এটা শুধুমাত্র ভাইয়ের কারণেই পারি। এই যে আমাকে রাজপথে নিয়ে আসলো, আমাকে এত কিছু শিখাইলো। আমি তো মানে খুব সাধারণ একজন মানুষ ছিলাম, খুবই অ্যাস্থেটিক, আমি ছবি তুলতাম, পোস্ট করতাম আমার ফেসবুকে, কখনো কোনো অন্যায় হলে সেটার বিরুদ্ধে বলতাম। আমার লাইফটা ছিল এরকম, আমার একটা ভালো ক্যারিয়ার হওয়ার চিন্তা ভাবনা ছিল। তো এই সব কিছুই বিসর্জন দিয়ে আসলে যে মানুষটার জন্য এই জায়গায় থেকে যাওয়া, সেই মানুষটাই ছেড়ে চলে গেল, এই জিনিসটা তো আসলে অ্যাকসেপ্ট করা খুবই কষ্টকর, কান্না আটকাতে পারতেছি না। আমাদের হচ্ছে যখন আমরা বিভিন্ন প্রোগ্রামে যেতাম, বিভিন্ন আমাদের তো বেশিরভাগ ক্ষেত্রে শহীদ পরিবারগুলোর সাথে প্রোগ্রাম থাকতো, তো ওসমান ভাইকে আপনারা যেরকম দেখতেন যে খুবই ভোকাল, সংবাদ সম্মেলনে জোর গলায় কথা বলছে, আওয়ামী লীগকে গালাগালি করছে, কিন্তু শহীদ পরিবারগুলোর কাছে গেলে এই মানুষটা বাচ্চাদের মতো কান্না করতো। আমরা ইউএনের একটা ডকুমেন্টারি দেখছিলাম, তো আমি সচরাচর যেটা হয়, আমি ভীষণ আবেগী, মানে আমি জুলাইয়ের কাজগুলো করার কারণে, আমি সবগুলো শহীদ পরিবারের সাথে মিশার কারণে আমি এই ব্যাপারগুলো নিতে পারি না। তো স্বাভাবিকভাবেই মাঝে মধ্যে আমি ভাবি যে মানে আমি খুব কান্নাকাটি করে ফেলি, এজন্য ভাই মাঝে মধ্যে আমাকে নিয়ে মজাও নিত যে কোথাও গেলে বলতো ওকে দূরে রাখো, ও এখন কান্না করবে। তো ইউএনের একটা আমরা ভিডিও দেখছিলাম, যে ওই একটা যে ইউএন যখন এটা লঞ্চ করলো, ওনাদের যে রিপোর্টটা,
সেটা আমাদের অনুবাদও আমরা করেছি। তো ওটা যখন করলো আমাদের দাওয়াত ছিল, তো ওখানে একটা ডকুমেন্টারি দেখানো হচ্ছিল। তা আমি খুব শক্ত হয়ে বসে আছি যে না আমি কান্না করব না, সে তো মারা যায়নি, সে তো আহত হয়েছে, আমি কান্না করব না, আমি চুপচাপ বসে থাকবো। একটু পরে দেখি পেছন দিকে, মানে আমি সামনে বসছি, ভাই পেছনে, একটু পরে দেখি পিছনে ভাই এমন হু হু করে কান্না করছে। তো পরে আমি এসে ভাইকে বলতেছিলাম যে সারাক্ষণ যে আমি কান্না করি বলে আমার সাথে মজা নেন, আপনি নিজেই তো বাচ্চাদের মতো কান্না করছেন। তো আপনারা অনেকগুলো ইতেও দেখছেন ইন্টারভিউতে যে ভাই কান্না করতেছে, ভাই আসলে এরকমই ছিল, প্রত্যেকটা মানুষের সাথে কানেক্ট, তার যে ব্যাপারগুলো ছিল অনেকে ভাবতে, তখন আসলে মানুষ ভাবতো যেগুলো আরোপিত, এগুলো পপুলিস্ট, কিন্তু উনি আসলে এই জিনিসগুলো ফিল করতেন, এগুলো জিনিসগুলো আসলেই তার ভেতর থেকে আসতো, আর ভেতর থেকে আসতো বলেই হয়তো আল্লাহ তাকে এত তাড়াতাড়ি কবুল করে নিছেন। জানি না আমাদের পথটা কেমন হবে, কিন্তু যতদিন আর কি মনে থাকবে আমাদের এই পুরো সংগ্রামটা, আমরা মনে হয় না কোনোদিন এই জায়গা থেকে নড়তে পারবো। উনি ওনার প্রত্যেকটা মেম্বারের মধ্যে এত বেশি সততা, এত বেশি জজবা এবং এত বেশি কারেজ দিয়ে গেছেন যে ওই যে একটা ছিল না যে একটা মারি একটাই যায় বাকিটি যায় না, আমাদের ব্যাপারটা ওরকম হয়ে গেছে। ওসমান হাদির ভাইয়ের সঙ্গে শেষ যেদিন দেখা হয় বা শেষ কথাটা কি ছিল আপনার মনে পড়ছে? আমি ভাইকে বলতেছিলাম যে ভাই আমার তো 16 ডিসেম্বরের প্রোগ্রাম করতে হবে, মানে আমি সব কিছু ভাইয়ের সাথে প্ল্যান করতাম যে ভাই কি করব না করব, ভাই আমাকে অনেকগুলো প্ল্যান দিল যে তুমি এই কাজগুলো করবা 16 ডিসেম্বরে বিভিন্ন প্রোগ্রামে। তো পরে আমি ভাইকে বলছিলাম, আমাদের তখন ইউনিভার্সিটি অফ, তো আমার হলে হচ্ছে কেউ নাই, আমি ভয় পাচ্ছিলাম। পরে ভাবি আমাকে কল দিলেন যে তুমি বাসায় চলে আসো, আমরা বারবিকিউ করব। ওই দিন রাতে হচ্ছে আমাদের এর পরের দিন শুক্রবারে তো ঘটনা ঘটলো, এরপর পরের সোমবারে আমাদের হচ্ছে চাঁদপুর যাওয়ার কথা ছিল। তো পরে ভাবি আমাকে বলতেছিলেন যে তুমি বাসায় চলে আসো, আমরা সবাই মিলে বারবিকিউ করব, তোমার ভাইয়ের তো হচ্ছে মানে ব্যস্ত থাকবে, তুমি এখানেই থাকবে, এখান থেকেই যাবে তোমার ভাইয়ের সাথে, এটা বলতেছিলেন। তো আমি ভাইকে বলতেছিলাম যে ভাই আমি 16 তারিখে প্রোগ্রামটা শেষ করি, এরপর হচ্ছে আমরা একদম পুরোদমে ঢাকা আর্টের জন্য আপনার জন্য আর কি, মানে একেবারে সবাই মেয়েরা মিলে নামবো। তখন তো ছেলেরা বিভিন্ন জায়গায় মসজিদে মসজিদে করতেছিল, তো আমাদের অনেকগুলো প্ল্যান ছিল। তো আমি ভাবি, ভাইয়ের হচ্ছে ভাগ্নি আছে কয়েকজন, তো আমরা সবাই মিলে প্ল্যান করতেছিলাম যে আমরা ভাইয়ের জন্য নামবো। ওই লাস্ট কথা ওইটাই ছিল যে ভাই আমার 16 তারিখে প্রোগ্রামটা শেষ হলে মানে আমরা একদম পুরোদমে, মানে আমরা এইভাবে বলতাম যে একদম চেতা ফাটাইয়া ফেলবো সবকিছু, ওরকম আর কি। ভাই সবসময় এই শব্দটা ইউজ করতেন যে যখন খুব মানে ভালো কিছু লাগতো বলছে এটা তো চেতা হয়েছে, তো বলছে একদম চেতায় একদম ফাটাইয়া ফেলবো। আমি এটা বলতেছিলাম যে ভাইকে আমরা পুরা ঢাকা আর্ট শুধু উসমান হাদি আর কিছু থাকবে না। তো আল্লাহ চায় নাই, হয় নাই, ওটাই লাস্ট কথা ছিল ভাইয়ের সাথে যে ঢাকা আর্টের একদম সবকিছুই করব, ওটাই লাস্ট মেসেজ ছিল, এরপর কথা বলতে পারি নাই। এবং ওসমান হাদির শেষ ভিডিওতে দেখা যাচ্ছে যে সে এবং আব্দুল্লাহ জাবের বসে আছে, সে ফান করে বলতেছে যে এখন থেকে আমার ভাই ভিডিও করবে, আপনারা সবাই আমার ভাইকে সাপোর্ট দিবেন। বাস্তবেও সেরকমই হয়েছে। জুমা, ঈদ তো চলে আসলো, তো আপনার ঈদ উপলক্ষে সম্ভবত আপনি গ্রামের বাড়িতে যাচ্ছেন, তো ঈদটা কিভাবে কাটে বা ঈদ নিয়ে পরিকল্পনা কি? এবারের ঈদ তো আসলে আমাদের সবার জন্য অনেক কষ্টকর। গত বছর ঈদে মানে ভাই আমাকে বারবার বলতেছিলেন যে ঈদের মিছিলটা করে যাও, ঈদের মিছিলটা করে যাও। তো স্বাভাবিকভাবে আমি যেহেতু অনেকদিন পরে বাড়ি যাই, তো বোনেরা সবাই ওয়েট করতেছিল, এই জন্য আমি চলে গেছিলাম। একটা কষ্টের ব্যাপার হচ্ছে গত বছর ভাই আর কি মানে আমাকে একটা জামা গিফট করে, ভাবি আর ভাই মিলে। ভাবি পছন্দ করে দিয়েছিলেন, ভাই গিফট করছিলেন। তো ওই জামা না আমি কখনো পরি নাই, এই জামাটা আমি প্রথম যেদিন পরলাম সেদিন হচ্ছে ভাই গুলিবিদ্ধ হইল। তো ওই জামা পরে যে আমি ভাবির বাসায় যাব, মানে ওই দিন তো আমার ভাইয়ের বাসায় যাওয়ার কথা ছিল যে রাতে বারবিকিউ করবো আমরা, এরকম প্ল্যান ছিল, এরকম সেন্সেই এই জামাটা পরেছিলাম। তো ভাই আর কি ওই যে জামাটা দিয়েছিল ওটা পরলাম। আর ঈদের দিন সকালবেলা যেটা হয়, ভাই সবাইকে কল করে আমাকে হচ্ছে দেখাচ্ছিলেন যে রাত্রিবেলা তারা যে মিছিল করলো, আমাকে বলতেছিল যে মিস করে ফেলছো। তারপর সকালবেলা হচ্ছে সালামি, ওখানে যারা ঢাকা যারা থাকে তারা ভাইয়ের বাসায় গেছিল, তাদের সবাইকে সালামি দিল এবং তারা সবাই মিলে ঈদগাহে সবাই মিলে, আপনারা দেখছেন ভিডিওটা যে ভাই খুবই শিশু সুলভ ছিলেন, নাচানাচি করতেছিলেন, এগুলো পাঠিয়ে আমাকে বলতেছিল যে সবকিছুই তো তোমার মিস, তুমি কেন ঢাকা থেকে গেলা, থাকতা এখানে, এগুলো বলতেছিল। তো এবছর ভাবতেছিলাম যে যাব না, এখানেই থাকবো ফিরনাসের সাথে, ভাবির সাথে যদি থাকা যায়, ইনকিলাবে সবাই মিলে যদি থাকা যায়, কিন্তু এটা আমাদের জন্য আরো বেশি কষ্টকর হবে ভাই ছাড়া। এজন্য ভাবলাম যে আর অনেকদিন আমি বাড়ি যাই না, প্রায় 10 মাস হয়ে গেল বাড়ি যাই না, বাড়ি যাওয়া দরকার, এই জন্যই যাওয়া। তো ঈদ কেমন কাটবে জানি না, সারাদিন হয়তো কান্নাকাটি করেই কাটবে, কারণ গত বছর তো মানে
তারা ওখান থেকে নাচানাচি করে এসে ইভেন আমাকে ওই টাইমে ভাইয়ের মোবাইল থেকে ভিডিও কল দিয়ে মানে আমাকে জেলাস করানোর জন্য কল দিয়ে বলতেছে যে সবকিছু মিস দেখো, তারপর ভাবি কি কি রান্না করলো ওইগুলো আমাকে ভয়েস দিয়ে বললো তুমি তো সব মিস। তো ওগুলো বলার মানুষটা তো এখন আর নাই স্বাভাবিকভাবেই। আমি কখনো অন ক্যামেরা এরকম করতে চাই না, আবার আটকাতে পারতেছি না, কেমন কাটবে জানি না। আমার একটা জিনিসও শুধু খারাপ লাগে যে ফিরনাস আসলো, ফিরনাস তার বাবাকে একটা বছরও পাইলো না, বছর হওয়ার আগেই নিয়ে গেল। ইভেন আমাদের গত বছর যেবার প্রথম ভাইয়ের আর কি থ্রেডগুলো আসে তখন আমার দেশ পত্রিকা হচ্ছে নতুন শুরু হলো, তো আমরা আমার দেশ পত্রিকার ওখানে গেলাম যে শুভেচ্ছা জানাতে, আমি তাবের ভাই, ওসমান ভাই, রায়হান, আমরা 3-4জন ওখানে বসে আছি। ওই টাইমে আর কি বিভিন্ন থ্রেডগুলো পাচ্ছিল, তখন আর কি কয়েকজন কনফার্ম করে যে এখানে একদম কন্ট্রাক্ট কিলিং যারা করে তাদের কয়েকজনের নাম্বার আছে যে নাম্বারগুলো থেকে থ্রেড দেওয়া হচ্ছে। তখন আর কি ভাই তখনও ফিটনেস হয় নাই, ভাই আমাদেরকে অলমোস্ট বলে গেল যে মানে কি করতে হবে না করতে হবে। ভাই খুব কষ্ট নিয়ে বলতেছিল আমার সন্তানটা পৃথিবীতে আসবে, আমি দেখে যাইতে পারবো না, আমার মনে হচ্ছে এরকম। তো ভাই দেখে যাইতে পারলেন, কিন্তু ফিটনেস তার বাবাকে আসলে চিনলো না, জানলো না, এর আগেই চলে গেল। এগুলা তো আসলে নেওয়া যায় না আর কি। আমাদের সবার জীবন হয়তো একটা সময় স্বাভাবিক হয়ে যাবে, আমরা ভাইকে মিস করব আমাদের কাজ করতে গেলে, কিংবা হচ্ছে আমাদের স্মৃতিচারণে আমরা ভাইকে মিস করব, কিন্তু এই বাচ্চাটা তো জীবনে বড়ই হবে অপ্রাপ্তির মধ্যে বাবাকে ছাড়া। আমরা তো শত চাইলে ওই জায়গাটা আর পূরণ করতে পারবো না। এভাবেই আসলে শরীফ ওসমান হাদী প্রাণে বেঁচে না থেকেও প্রাণ থেকে প্রাণে ছড়িয়ে থাকবেন, সেটা আমাদের প্রত্যাশা, এবং আল্লাহ তাআলার কাছেও আমরা সেই দোয়া করছি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। জুমা, শেষ প্রশ্নটা আপনার কাছে, বিষয়টা আসলে কখনো আলোচনায় ওভাবে আসেনি। আপনি তো ডাকসু এবং ইনকিলাব মঞ্চের নেতৃত্ব বটেই, ছোট্ট করে যদি বলতেন, আপনি তো একটি গণমাধ্যমের সঙ্গেও যুক্ত, সাংবাদিকতার করছেন, অভিজ্ঞতাটা কেমন ছোট্ট করে? আমি আগে হচ্ছে ফিচার রাইটার হিসেবে ছিলাম, আমি ওটা ছেড়ে দিয়েছি গত বছরেই। ওকে। বেতারে কাজ করেছি বেশ কিছুদিন, বাংলাদেশ বেতারে। তো আমার বেশ মাল্টিপল পরিচয় আছে, কিন্তু ওগুলো কখনো ভাবে সামনে আনতে চাইনি, কারণ মনে হয়েছে যে আমার যেটা যখন দরকার আমি সেটা সেভাবে ইউজ করব। এখন আমার যেটা দরকার আমার ইনকিলাব মঞ্চের পরিচয়, সেটাই সামনে থাকুক। অনেক ধন্যবাদ ফাতেমা তাসনিম জুমা, এশিয়া পোস্টকে দীর্ঘ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এশিয়া পোস্ট আলাপনে আমাদের সঙ্গে ছিলেন ডাকসু এবং ইনকিলাব মঞ্চ নেত্রী ফাতেমা তাসনিম জুমা। আমরা আগামীতে নতুন অতিথি এবং নতুন সময়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এশিয়া পোস্টের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।